হ্যালো, আসসালামু আলাইকুম। কেউ কি আমার একটু প্রবলেম ছিল, কেউ কি কথা শুনতেছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, এখনো স্টার্ট করেন নাই, আপনি ওয়েট করেন। না না, আমি আচ্ছা এই R1 এর কি কোনো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে? আর ম্যাটেরিয়াল গুলো কোথায় পাবো, স্লাইড গুলো? আমি আপু জানি না এখনো। আমি সবগুলোর মনে হয় একটাই গ্রুপ, সোফার আই না ডিফারেন্ট গ্রুপ আছে বলে মনে হয়। মানে ওই যে হোয়াটসঅ্যাপে যে কমন যে গ্রুপ আছে অপারেশন লেভেলের, সেখানে আপনি ইনফর্ম করতে পারেন, যদি কিছু দরকার হয় ওখান থেকে ওরা প্রোভাইড করে দিবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা যদি দিতেন কেউ। হ্যাঁ, দিলে একটু বেটার হতো। এন্ড কারো কাছে কি ফার্স্ট ক্লাস বা এই ক্লাসগুলোর স্লাইডস কোথায় পাবো, কেউ কি জানেন? R1 ক্লাস আজকে থেকে শুরু হবে। গ্রুপে দেয়া আছে, সবগুলো স্লাইড দেয়া আছে, যতগুলো ক্লাস হবে সবগুলো R1 ক্লাসের শীট দেয়া আছে গ্রুপে। কি হাসান মাহমুদ ভাই? জি ভাই। জি ভাই, একটু যদি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিতেন। ভাই আমি গ্রুপে অ্যাড নেই তো, তাই আমি পাচ্ছি না, একটু আমাকে এখানে লিংকটা দিবেন। আচ্ছা, আমি ট্রাই করি। আসলে এটা গ্রুপের লিংকটা মনে হয় অ্যাডমিন ছাড়া কেউ দিতে পারে না, একটু দেখি দাঁড়ান। গ্রুপটা কি অপারেশন লেভেলের নাকি সাবজেক্ট ওয়াইজ গ্রুপ আছে? একটা গ্রুপ, অপারেশন লেভেলের একটা গ্রুপ। গ্রুপটার নাম কি গ্রুপ ডিসকাশন ওএল ওইটা? না, এটার নাম হচ্ছে আইসিএমএবি অপারেশনাল লেভেল। ফেসবুকে সার্চ দিলে পাবেন। না, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপটার কথা বলছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা। হোয়াটসঅ্যাপ দুইটা গ্রুপ আছে, দুটেই অপারেশন লেভেল, দুটেই জয়েন করে দিন। ভাইয়া একটু লিংকটা দিয়ে দিলে মানে আচ্ছা, আমি একটু ট্রাই করি, দাঁড়ান একটু ওয়েট করেন, দেখি কিভাবে দেওয়া যায়। আমার ড্রাইভে সেভ করা ছিল মনে হয়, ড্রাইভে সেভ করার কথা। গ্রুপ মিডিয়া লিংকস পেয়েছি। চ্যাট বক্সটা দেখেন তো, চ্যাট বক্সে গুগল ড্রাইভের একটা লিংক দিয়েছি। জি ভাই, এটা তো ফেসবুক গ্রুপের লিংক। হ্যাঁ না, এখন দেখেন এই দুটোই আসছে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুটোই আসছে। হোয়াটসঅ্যাপ না, লাস্টটা হচ্ছে গুগল ড্রাইভ। এই ড্রাইভের মধ্যে সবগুলো লেকচার আছে স্যারের, যতগুলো ক্লাস নেবেন সবগুলো পেয়েছেন। হ্যাঁ, ড্রাইভের লিংক। আমি জি জি জি, হ্যাঁ ড্রাইভের লিংক। হ্যাঁ, আমি ইটা চাচ্ছিলাম আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা চাচ্ছিলাম। হোয়াটসঅ্যাপের লিংক মনে হয় ভাই অ্যাডমিন ছাড়া কেউ দিতে পারে না, আমি পাচ্ছি না এখানে। হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক শেয়ার করার ওয়ে পাচ্ছি না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। অন্য কেউ কি বা এখানে কি কেউ আছেন অ্যাডমিন, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন আছেন? আচ্ছা ভাই, গ্রুপটার নাম কি? ডিসকাশন ওএল আইসিএম অপারেশন। আমি দিচ্ছি, ওয়েট। জি ভাই, থ্যাংক ইউ। চেক করেন। আফসান ভাই, আর অনেক কোনো লেকচার দিচ্ছে?
স্যার এখানে চ্যাট বক্সে একটা ড্রাইভের ফাইল আছে, ড্রাইভ ফাইলে সবগুলোই আছে ফাইল। আচ্ছা ওকে ভাই পাওয়া গেছে ভাইয়া? জি ভাই পেয়েছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে P1F1 নামে একটা গ্রুপ আছে, ওইটা কি কেউ ইয়ে করেন, চালাচ্ছেন নাকি? মানে কোন গ্রুপটা ফলো করবো আমরা, রফিক ভাই? এটা হলো আপনার, একটু দাঁড়ান মোবাইলটা দেখি। আসলে গ্রুপ কিন্তু বেশি হয়ে গেছে বুঝছেন। না, গ্রুপ তো বেসিক্যালি এই যে ICMAP অপারেশন লেভেল, যেটা আমাদের লোগো দেওয়া আছে ICMAP বিল্ডিং এর। ভাই যেকোনো একটা গ্রুপ ফলো করি, নাহলে অসুবিধা হয় এতগুলো গ্রুপ থাকলে। সেটাই বলছি, মানে আমাদের ওই অপারেশন লেভেলটাই ফলো করি, আর বাকিগুলো ফলো করার দরকার নেই। সবাই তো ভাই দেখেন আমি যে স্ক্রিনে দিলাম, দেখেন আপনি আমার স্ক্রিনে দেখেন, এটা হলো মেইন, আমাদের যেটা শেয়ার করি। ও আচ্ছা ঠিক আছে ভাই, ওইটা ফলো করবো তাহলে। হ্যাঁ, এটা হলো মেইন গ্রুপ আর কি। সবাই মনির সাহেব মনে অ্যাডমিন, মনির ইসলাম আছে। ওকে ICM সাদ্দাম ভাই আছে নাকি? বাইরের কেউ আছে? দেরি হবে কতক্ষণ? ক্লাস কি হবে ভাই? ক্লাস কি হবে ভাই? কোনো আইডিয়া নাই ভাই, কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়নি। এটা তো সাদ্দাম ভাই ফোনও রিসিভ করে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ভাই একটু ওয়েট করেন, দেখেন কি হয়। ভাই কারো কাছে কি আরো অনেক কোশ্চেন গুলো আছে? ভাই এখানে একটা চ্যাট বক্সে একটা ড্রাইভ ফোল্ডার দেওয়া হয়েছে, ড্রাইভের লিংক ওইটাই যান আপনারা, ওখানে গেলে সব আছে। ড্রাইভে, হ্যাঁ ড্রাইভে অনেক সবগুলাই আছে দেখলাম। ইরফান ভাই P1 এ কি কালকে পরীক্ষা হবে? হ্যাঁ স্যার তো বললো একটা পরীক্ষা নেবে, কুইজ টাইপের 5 নম্বরের মেবি বলছে। আচ্ছা এটাতে কি লিখবো বাবা? ক্লাস কি এখন স্টার্ট হবে নাকি আরেকটু পর থেকে স্টার্ট হবে? হ্যালো ভাইয়া, হ্যালো ওয়েট করেন, সবাই ওয়েট করো কেন? হ্যালো ভাই, রুবেল আমার কথা শোনা যাচ্ছে? আপনাদের আমার কথা শোনা যাচ্ছে ভাই? হ্যালো শোনা যাচ্ছে ভাই। জি ভাই, বলতেছিলাম আমরা তো কাজ করি, তো বিকালের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি না। এখন গত বছর কর্পোরেট গভর্নেন্স যে সাবজেক্টটা ক্লাস করছিলাম, তখন দেখছি যে বিভিন্ন ভাই বা আপু ক্লাসগুলো আপলোড দিয়ে দিত পরে। এবার তো কোনো ক্লাস আপলোড দেয় না। আপনাদের কাছে কি কোনো ইয়ে আছে বা কিভাবে পাইতে পারি 5টা বিকালের ক্লাসটা অ্যাটলিস্ট? ফেসবুকের ওই গ্রুপে আপনি পেতে পারেন সম্ভবত, কিন্তু এই বছর তো এখনো কেউ দেয় না। যেমন আমি বিশেষ করে 7টা ক্লাস অ্যাটেন্ড করতে পারি, কিন্তু যে
5টাটা করতে পারি না, 5:30 তো বের হওয়া সম্ভব না অফিস থেকে। এই ক্লাসগুলো এবার কেউ দিচ্ছে না। এখন আমি কি আইসিএমএফ-তে যদি বলি ওনাকে দিবি কিনা, বা আপনাদের কারো কাছে আছে বা এরকম কিছু? আইসিবি দেওয়া উচিত, কারণ সব অনেকজন তো সেখানে চাকরি করে, তাদের তো 5:30 বের হওয়া সো টাফ। এর মধ্যে থিওরিটিক্যাল গুলা সমস্যা নাই, কিন্তু ফাইন্যান্সিয়াল অপারেশন যে সাবজেক্টটা একটু আগে যেটা হয়েছিল, এই ক্লাসটা তো অনেক ইম্পর্টেন্ট। কিভাবে এই ক্লাসগুলা ভাই ছাত্রাবাস ভাইয়ের সাথে কথা বলছি, টিচার স্যার নাকি জয়েন করতে পারতেছে না টেকনিক্যাল প্রবলেমের কারণে। ওনারা ট্রাই করছে, হয়তো কানেক্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, তো ভাই এখন আপনাদের কোনো ওয়ে আছে, আপনারা কি পান যে ক্লাসগুলা না? ভাই আপনি এক কাজ করেন, আপনি আইসিবি অফিসে যোগাযোগ করেন, দেখেন সাদ্দাম ভাই কি বলে। ও আচ্ছা আচ্ছা, যতটুকু জানি যত সম্ভব আইসিএমবি এসে প্রোভাইড করে না, ওদেরকে রিকোয়েস্ট করো না। হ্যাঁ আমি ঠিক আছে করে না, কিন্তু গত বছরে আমাদের এই যে G5 এর সবগুলা ক্লাসের রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। এক আফা বা একজন ভাই দেখতাম যে আপলোড দিত, ওটা কিভাবে পাইছে ওনারা? একদিন পর পর দিয়ে দিত। ওনারা এটা পার্সোনালি করেছেন, ওনারা পার্সোনালি করে ড্রাইভ করে তারপরে আপলোড দিত এটা আর কি। ওগুলো আপনার কাছে থাকলে আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে গ্রুপে। ওখানে ওগুলা ওই আফারা নিজে রেকর্ড করছিল না, করে পরে আপলোড দিত এরকম? জি ভাই, জি ভাই। ও আচ্ছা, এবারে যদি কারো আপনারা যারা সবসময় ক্লাস করেন যদি সম্ভব হয় 5:30 ক্লাসটা অ্যাটলিস্ট যদি একটু পারেন ইয়া করে আমাদের গ্রুপে দিলে একজনের কারণে হয়তো সবাই উপকৃত হইতাম আর কি। আজকে ক্লাস হবে না, আর ওয়ানের টিচার স্যার আসেনি ভাই। স্যার টেকনিক্যাল প্রবলেমের কারণে জয়েন করতে পারছেন না, আর কানেক্ট করতে পারছেন না কোনো কারণে। একটু ওয়েট করতে হবে। ভাইয়া মনে হচ্ছে ভাই ক্লাস কি হচ্ছে? না ভাইয়া। হ্যালো, একটু ওয়েট করেন, সার্ভারের প্রবলেমের কারণে স্যার জয়েন করতে পারছে না।
ভাই R1 এর জন্য মানে কোন বইটা পড়লে ভালো হবে কেউ কি বলবেন? আর বলেছেন উনি যে শীট দিবে সেটাতে 80% কভার করবে। এরপরে সেন মিত্রর বইয়ের কথা বলেছেন লাস্ট ক্লাসে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আচ্ছা আমি তো ল্যাপটপ থেকে ঢুকতে পারছি না। স্যার আমরা নিউজ পেয়েছি স্যার, আমরা ওয়েট করছিলাম স্যার আপনার জন্য। এখন এটা কি সমস্যা বলতেছে বুঝতেছি না। টেকনিক্যাল প্রবলেম স্যার, ল্যাপটপে কোনো প্রবলেম অথবা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। না ওখানে বলতেছে ফার্স্ট ক্লাসে নাকি 150 জনের উপর ঢুকছেন আপনারা। জি স্যার ছিলাম স্যার। তো সেকেন্ড ক্লাস মানে 300 জন পার্টিসিপেশন মানে একদিন এলাও করতেছেন ওখানে, ওইটা বললো সাদ্দাম সাহেব। হতে পারে স্যার, এখন 102 জন দেখাচ্ছে স্যার। আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করতে পারবেন? স্ক্রিন কি শেয়ার করব? স্ক্রিন করেন, শেয়ার করেন। কে একজন করছে মেবি। ওকে কেন আমি মোবাইলে ঢুকছি তো আমার জন্য এখানে ইয়া হবে স্ক্রিন শেয়ার করাটা। আমি এমনি আমার ল্যাপটপ থেকে দেখতেছি। ভালো লাগতেছে এখন এগুলা। Is it visible, sir? আচ্ছা স্ক্রিনটা শেয়ার করেন, আমি 2 মিনিট আসতেছি। যে কোনো একটি ফাইল
স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে ভাইয়া। আর আপনাকে দেখা যাচ্ছে। আমি যেটা ওই ক্লাস 1 2 3 ওয়ার্ড ফাইল দিছি ওটা ওপেন করতে হবে তো। সেটাই ওপেন করছি, বাট মানে কোন টপিকসটা পড়াচ্ছেন এটা একটু যদি বলতেন তাহলে বেটার হতো। এখানে তো আমি স্ক্রিনে তো দেখতেছি লঞ্চ মিটিং ওইটা। হ্যাঁ, লঞ্চ মিটিং আছে আর কি, স্টার্টিং ক্লাস। ওই স্ক্রিন শো করতেছে না, ওই স্লাইড শো হচ্ছে না। হ্যাঁ, এটা বলতেছি। যিনি স্ক্রিন শেয়ার করেছেন উনি আপনার পিসিতে ফাইলটা ওপেন করেন। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে ডেস্কটপে চলে যান। জি, আমার এখানে তো ওপেনই আছে, আমি তো ওপেনে দেখতেছি না। এই তো এটা কি দেখা যাচ্ছে এখন? আচ্ছা, তাহলে মানে প্রবলেম হচ্ছে একটু। আমার এখানে দেখাচ্ছে আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করেন। আপনি পাবেন। Yeah, I'm trying. Full screen share দেন, তাহলে মনে দেখা যাবে। Okay, I'm trying. একদম ফার্স্ট উপরের দিকে চলে যান। হ্যাঁ, ঠিক আছে মনে, ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, আপনারা সবাই তো পাইছেন মনে ক্লাস 1 2 3 শীট গুলা? জি স্যার, সব পেয়েছি। জি স্যার, পেয়েছি। জি স্যার, পাইছি। আর যারা যারা আমাকে তো মেল রিকোয়েস্ট পাঠাইছেন ওদেরকে আমি দিয়ে দিছি। আর কেউ যদি আজকে পাঠাই থাকেন ওটা আমি হয়তো এখনো দেখি নাই, ওটা ক্লাস শেষে দিয়ে দিব। দেখেন, আমি যে আমরা ওই গত ক্লাসে যেটা দেখছিলাম যে কমার্শিয়াল ল থেকে আমাদের টোটাল কত মার্কস আনসার করা লাগবে? 40%। 40 মার্কস। 40 মার্কসের মধ্যে যে কয়টা চ্যাপ্টার আমাদের এখানে আছে এর মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে সেলস অফ গুডস অ্যাক্ট, ওইটাই স্ক্রিনে শো হচ্ছে। আর যাদের কাছে সফট কপি আছে বা হার্ড কপি আছে তারা তো হাতে নিলে বুঝতে পারবেন, ঠিক আছে? স্যার, স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার এখানে অবস্কিউর, মানে ঘোলাটে দেখাচ্ছে। হ্যাঁ, আমার এখানেও গোলাটে। যেমন নেটওয়ার্কের জন্য স্যার আমাদের নেটের সমস্যা কিনা ওনার? না, আমাদের কাছে সবার কাছে তো আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করে নিই, যেহেতু আজকে একটা সমস্যা হয়েছে। ঠিক আছে স্যার। জি স্যার, আপনি শুরু করেন। দেখেন, এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ কন্ট্রাক্ট অফ সেল। কন্ট্রাক্ট অফ সেল বলতে আমরা কি বুঝতেছি? কন্ট্রাক্ট অফ সেল ইজ এ লিগ্যাল কন্ট্রাক্ট। একটা ইট ইজ এ কন্ট্রাক্ট ফর দ্য এক্সচেঞ্জ অফ গুডস। এটা একটা কন্ট্রাক্ট হইতে পারে যে গুডস বিনিময় করার, অথবা সার্ভিসেস অর প্রপার্টি দ্যাট আর দ্য সাবজেক্ট অফ এক্সচেঞ্জ ফ্রম সেলার টু বায়ার। সেলার থেকে বায়ারের কাছে এক্সচেঞ্জ হইতে হবে জিনিসটা ফর এন এগ্রিড আপন ভ্যালু ইন মানি পেইড অর দ্য প্রমিস টু পে দ্য সেম। এখানে একটা ভ্যালু থাকবে, এটা মানিতে ইকুইভ্যালেন্ট হইতে হবে এবং ওইটা এগ্রিড করবে উভয়ই সম্মতিতে, তখনও পে করতে পারে অথবা পে করবে সামনে, এরকম একটা প্রমিস থাকবে। এটাকে আমরা কন্ট্রাক্ট অফ সেল বলতেছি। দেন আরেকটা নেক্সট কোয়েশ্চেন দেখেন আছে, হোয়াট ইজ এগ্রিমেন্ট টু সেল? An agreement of sale constitutes the terms and condition of a sale of a property by the seller to the buyer. Agreement to sale হচ্ছে আপনার যেটা একটা প্রপার্টি আপনার সেল করতে গিয়ে যে টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকে এগুলা ইনক্লুড থাকবে ওইখানে এগ্রিমেন্ট টু সেল এর মধ্যে। বাই দ্য সেলার টু দ্য বায়ার, these terms and condition include the amount at which it is to be sold and the future date of full payment
এখানে কন্ডিশন থাকবে, টার্মস থাকবে, কিভাবে আসলে পেমেন্টটা করা হবে বা কি অ্যামাউন্ট এটা বিক্রি করা হচ্ছে, এবং পুরো পেমেন্টটা ফিউচার ডেটে কিভাবে দেওয়া হবে ওইটারও স্পেসিফিকেশন থাকবে। এগ্রিমেন্ট অফ সেল ইজ দ্য বেস ডকুমেন্ট একটা অন হুইচ দ্য সেল ডিড ইজ ড্রাফটেড, যেটার উপর সেলস ডিডটা পুরো ড্রাফট করা হয়। আমরা আরো একটা কোশ্চেন আলোচনা করে ফেলি, ডিফারেন্সটা সেল অফ কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট টু সেল, দেন আমি আপনাদের সাথে ডিসকাস করব কারো কোনো কিছু যদি জানার থাকে। ঠিক আছে স্যার? একটা কথা ছিল। হ্যাঁ বলেন। যিনি স্ক্রিন শেয়ার করছেন উনি একটু জুম করেন। হ্যাঁ নিচে ভালোভাবে বুঝে যাবে। নিচে পার্সেন্টটা 156 বা এরকম কিছু একটা করে দেন না, 200। হ্যাঁ আরেকটু জুম করেন। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ এখন বোঝা যাচ্ছে। আর একটু করতে পারবে? হ্যাঁ আরেকটু ঠিক আছে, এখন ঠিক আছে, প্রপার। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনটা একটু আলোচনা করে ফেলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল অফ কন্ট্রাক্ট এন্ড এগ্রিমেন্ট টু সেল। এগ্রিমেন্ট টু সেল এন্ড সেল অফ কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্সটা, মিনিংটা বলি। মিনিংটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি, তারপর আবার বলতেছি। When in a contract of sale, the exchange of goods for money consideration takes place immediately, it is known as sale. সেলস অফ কন্ট্রাক্টের মধ্যে আপনার গুডস এর এক্সচেঞ্জটা হয়ে যাবে এবং মানি কনসিডারেশন হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি দুইটা ঘটনা ঘটে যাবে, ওইটাকে আমরা বলবো সেলস অফ কন্ট্রাক্ট। আর এগ্রিমেন্ট টু সেল হচ্ছে when in a contract of sale the parties to contract agree to exchange the goods for a price at a future specific date is known as agreement to sell. Agreement to sell হচ্ছে একটা কন্ট্রাক্ট অফ সেলে যেটা ফিউচারে কমপ্লিট হবে, যেখানে উল্লেখ করা থাকবে যে কোন ডেটে গিয়ে এটা এক্সচেঞ্জ হবে এবং কখন এটা পেমেন্ট দেওয়া হবে। আচ্ছা একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলেন। এগ্রিমেন্ট টু সেল অ্যাজ লাইক এজ এ ওয়ার্ক অর্ডার। কোম্পানি যখন ওয়ার্ক অর্ডার দেয়, ওয়ার্ক অর্ডার গুলোকে কি এগ্রিমেন্ট টু সেল বলা যেতে পারে? আমি একটু কোশ্চেনটা আলোচনা করে ফেলি, তারপর আমরা সবার কোশ্চেন নিয়ে মানে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই কোশ্চেনটা আমি শেষ করে ফেলি। তারপর দেখেন, এটা হচ্ছে ইট ইজ এন এক্সিকিউটেড কন্ট্রাক্ট। এটা হচ্ছে আপনার এক্সিকিউটেড কন্ট্রাক্ট। এক্সিকিউটেড বলতে বলা হচ্ছে, একটু সবাই মিউট করেন, আমি কিন্তু কিছুক্ষণ আগে সবাইকে মিউট করছি, বারবার করা তো একটু কষ্টসাধ্য হবে। সবাই একটু মিউট করেন। শোনা যাচ্ছে কথা? জি স্যার। শোনা যাচ্ছে। সেল অফ কন্ট্রাক্ট হচ্ছে এক্সিকিউটেড কন্ট্রাক্ট, দ্যাট মিনস কন্ট্রাক্টটা অলরেডি পারফর্মড, সম্পন্ন হয়ে গেছে। আর এগ্রিমেন্ট টু সেল বলা হচ্ছে ইট ইজ এন এক্সিকিউটরি কন্ট্রাক্ট, জাস্ট প্রসেসটা শুরু হয়েছে, এখনো ফুল কমপ্লিট হয়নি। দেন আরেকটা পয়েন্ট আছে আপনার, ওই the property in the goods sold passes to the buyer at the time of contract. যখন গুডসটা আমি সোল্ড করতেছি তখনই কিন্তু প্রপার্টির ওনারশিপটা পাস হয়ে যাচ্ছে তার কাছে, বায়ার কাছে। আপনারা মিউট করতেছেন না। বায়ারের কাছে পাস হয়ে যাবে, ইট পাসেস ইমিডিয়েটলি। আর এগ্রিমেন্ট টু সেল এর ক্ষেত্রে the property passes when it becomes sale on the expiry of prescribed time or the fulfillment of certain condition. কিছু কন্ডিশন ফুলফিলমেন্টের উপর এবং কিছু প্রেসক্রাইবড টাইম যেটা আছে ওটা অতিক্রান্ত হওয়ার পর ওই প্রপার্টির ওনারশিপটা পাস হবে সেলার থেকে বায়ারের কাছে। It takes place at a future time or subject to fulfill of condition. তারপর হচ্ছে আপনার conveyance of property. It creates a right to enjoy the goods against the whole world including the seller. Contract of sale যখন কমপ্লিট হয়ে যায় তখন একটা রাইট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে আপনার ওই গুডস এর প্রতি তার, এবং সেটা যে কোনো জায়গায় সে নিজের মতো করে ইউজ করতে পারবে। আর
এখানে হচ্ছে ইট ক্রিয়েটস এ রাইট ইন এ পারসন রাইট এগেইনস্ট দ্য সেলার। এটা আপনার ক্রিয়েট করতেছে একটা রাইট, কিন্তু পুরাটা ওই যেহেতু ওই গুডস এর মালিকানা এখনো তার কাছে যায়নি, সেজন্য পুরোপুরি ওইটা এক্সারসাইজ সে এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে করতে পারবে না। পার্সন আমরা কি স্যার? হ্যাঁ বুঝি নাই। like a personal, it creates a right in না, personal. এটা একটু দেখতে হবে আমার ওয়ার্ডটা, এটা হয়তো একটা অ্যাড হয়েছে। পার্সোনাল বলতে কি বলতেছেন আপনি? পার্সোনাল কোনো ওয়ার্ড নাই কোন। তো পার্সোনাল কি ওয়ার্ড নাই কোন? এটা ভুল। না এটা হচ্ছে এটা কোন একটা দুইটা ওয়ার্ড একসাথে হয়েছে। এটা হচ্ছে জাস্ট যেটা এখানে বোঝাচ্ছে সেটা হচ্ছে মানে পুরোপুরি ধরেন ওই গুডস এর পুরা অধিকার আপনার হয় নাই, জাস্ট এখানে পার্সোনাম ওয়ার্ডটার মিনিংটা হচ্ছে ব্যক্তি, মানে ব্যক্তি বোঝাচ্ছে এখানে। ওয়ার্ড মিনিংটা হচ্ছে ব্যক্তি, পার্সোনাম। পার্সোনাম আছে না, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি আগে কোশ্চেন জি আছে দেখাচ্ছি আর কি ইয়াতে ডিকশনারিতে আগে কোশ্চেনটা শেষ করি, তখন এটা আলোচনা করব। ট্রান্সফার অফ রিস্ক, the transfer of risk takes place immediately riskটা ট্রান্সফার হয়ে যায়, যেহেতু অনারশিপটা ট্রান্সফার হয়ে যায়। এই ক্ষেত্রে it is related to ownership, and when ownership is transferred the risk also passes to the person. If there is loss of goods, it will fall on the buyer even though the goods may be in the position of the seller. দেখেন এখানের মধ্যে যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ওনারশিপটা বা রিস্কটা পাস হয়েছে কিনা। যেহেতু কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে ওনারশিপটা আমার পাস হয়ে গেছে, তাইলে অটোমেটিক্যালি রিস্কটাও পাস হয়ে গেছে। সেই ক্ষেত্রে যে কোনো কিছু লস যদি ওই গুডসের হয় সেটা কিন্তু বায়ারের উপরেই পড়বে এবং বায়ার বিয়ার করতে হবে। ইভেন দো যদিও এই গুডসটা সেলারের পজিশনে থাকলেও এটার যদি কোনো লস হয় তাহলে এটা বিয়ার করবে হচ্ছে বায়ার, কারণ হচ্ছে বায়ার নিয়ে যায় না, এটা হচ্ছে তার ব্যাপার। কিন্তু পজিশনটা সেলারের কাছে রাখছে এটাও তার ব্যাপার, কিন্তু যেহেতু ওনারশিপ এবং রিস্কটা ট্রান্সফার হয়ে গেছে সেই ক্ষেত্রে কোন একটা লস ওর থেকে বিয়ার করতে হবে, মানে বায়ার থেকে। তারপর হচ্ছে দেয়ার ইজ নো ট্রান্সফার অফ রিস্ক অফ লস অফ গুডস এই এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে, কারণ ওনারশিপটা ট্রান্সফার এখনো হয় না। ইটস নট ট্রান্সফার, দ্য লস উইল বি বর্ন বাই দ্য সেলার ইভেন দো দ্য গুডস আর ইন দ্য পজিশন অফ দ্য বায়ার। যদিও গুডসটা বায়ারের পজিশনে গেলেও এইটার লসটা বহন করতে হবে সেলার, কারণ হচ্ছে সেলার বায়ারকে দিচ্ছে সেলারের বিষয়, কিন্তু যেহেতু ওনারশিপটা ট্রান্সফার হয় না সেই ক্ষেত্রে সেলার বিয়ার করতে হবে। তারপর রাইট অফ সেলার ইন কেস অফ ব্রিচ, যদি এই কন্ট্রাক্ট অফ সেল ভাঙা হয় তাহলে সেই ক্ষেত্রে সেলারের রাইটটা কি? দ্য প্রপার্টি হ্যাজ পাস টু দ্য বায়ারের কাছে চলে গেছে, সেই ক্ষেত্রে দ্য সেলার ক্যান সু করতে পারবে বায়ারকে গুডস এর প্রাইসের জন্য। আর ওইখানে হচ্ছে দ্য সেলার ক্যান সু ফর ড্যামেজেস এর জন্য অলরেডি করতে পারবে, কারণ যেহেতু ওনারশিপটা ট্রান্সফার হয় নাই। আনলেস দ্য প্রাইস ওয়াজ পেয়েবল এট এ পার্টিকুলার ডেট, পার্টিকুলার ডেটেও যদি প্রাইসটা পে করা না হয় শুধু তখন ড্যামেজের জন্য সেলার সু করতে পারবে। আরেকবার রিভাইন্ড করেন। কোনটা? লাস্ট পয়েন্ট একটু আবার বলেন। The seller can only sue for damages unless the price was payable at a few particular date. যে একটা পার্টি এখানে কিছু বলা হয়েছে না, টার্মস এন্ড কন্ডিশন থাকবে, ওই টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল হইতে হবে, ফিউচারে একটা পেমেন্ট হইতে হবে। তো ফিউচারে গিয়ে যদি ওই পেমেন্টটা না হয় তো সেই ক্ষেত্রে সেলার শুধুমাত্র তার যে একটা ক্ষতি হইলো ওইটার জন্য সে সু করতে পারবে, পুরো প্রোডাক্টের প্রাইসের জন্য সু করতে পারবে না। আর ওইখানে স্যার পুরো প্রোডাক্টের জন্য করতে পারবে, কারণ হচ্ছে ওইটা তো অলরেডি প্রপার্টি পাস হয়ে গেছে, ওনারশিপটা পাস হয়ে গেছে, রিস্কটা পাস হয়ে গেছে। জি স্যার। রাইট অফ বায়ার ইন কেস অফ ব্রিচ, এবার বায়ারের রেমিডিটা কি আর কি? যদি ব্রিচের ক্ষেত্রে he can sue the seller for damages, he can also sue the third party who bought those goods for the goods.
সে সেলারকেও ড্যামেজের জন্য সু করতে পারবে, এবং যে থার্ড পার্টি ওই মালটা কিনে নিয়ে গেছে ওই থার্ড পার্টির বিরুদ্ধে সে সু করতে পারবে। আর এই ক্ষেত্রে হি ক্যান সু দ্য সেলার ফর ড্যামেজেস অনলি, শুধুমাত্র সেলারের উপর সে সু করতে পারবে ড্যামেজের কারণে। আচ্ছা, আর ইনসলভেন্ট, হ্যাঁ আমরা যে পিআইটা করি এটা কি সেল অফ কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট টু সেল? বুঝি নাই। যে পিআই করি আমরা ইন জেনারেল পিআই এক্সপোর্টের, সেটা কি সেল অফ কন্ট্রাক্ট নাকি এগ্রিমেন্ট টু সেল? কোন ধাপে পড়ে এটা? প্রফর্মা ইনভয়েস যদি এলসি খোলার আগে যে পিআইটা করি আমরা এক্সপোর্টে, হ্যাঁ করার ক্ষেত্রে তো সবগুলোর একটা ফিউচার ডেট তো থাকে, ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না এটা। না, সেটা কি সেল অফ কন্ট্রাক্টে পড়ে নাকি এগ্রিমেন্ট টু সেলে পড়ে আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা তো আগে এটার সাথে কোনটা রিলেটেড ওইটা চিন্তা করতে হবে বা দেখতে হবে। যখন আপনি একটা প্রফর্মা ইনভয়েস করলো বা একটা এলসি করলে, এটা কি কিছু সময় তো যেমনি তেমনি নিচ্ছে সবগুলো টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করতে, ঠিক না? হ্যাঁ, প্রোডাক্টের সব ডিটেইলস, ডেলিভারি, কোয়ালিটি সবকিছু এনশিওর করা থাকে। করা থাকলেও আমি বলতেছি এটা তো ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না, এটা তো হয়তো আপনি 15-20 দিন সময় লাগছে। ইন জেনারেল তো 7 দিন ভ্যালিডিটি থাকে একটা পিআই এর। হ্যাঁ, আমি জাস্ট জানতে চাইছি পিআইটা আমার এজ পার দিস ডেফিনেশন সেল অফ কন্ট্রাক্ট নাকি এগ্রিমেন্ট টু সেল, কোন ক্যাটাগরিতে পড়ে আর কি এটা জানা যায়? এটা নির্ভর করবে হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশন গুলো কি টাইপের হচ্ছে, আর আপনি কি টাইপের প্রোডাক্ট প্রফর্মা ইনভয়েস করতেছেন, ঠিক আছে? হয়তো এমন কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার আসতে একটা সময় নিবে, যেটা একটা কিছু টার্মস এন্ড কন্ডিশন আপনি ওকে অফার করবেন, ও আবার অ্যাকসেপ্ট করবে, দেন আপনি এগ্রি করবেন। আর কিছু নেচার আছে ধরেন যেগুলো ইনস্ট্যান্ট হয়ে যাবে, ইনস্ট্যান্ট আপনি করে ফেলতে পারতেছেন, বা প্রোডাক্টটাও 2-3 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন, বা আপনি আজকে কালকের মধ্যে পেমেন্ট করে দিবেন, ঠিক আছে? জি। তো সেই ক্ষেত্রে যদি যেগুলো ইমিডিয়েটলি হয়ে যাবে তাহলে আপনি সেল অফ কন্ট্রাক্টে ফেলে দিতে পারবেন, আর যদি যেটা টেক্স টাইম, যেটা টাইম নিবে সেটাকে আপনি এগ্রিমেন্ট টু সেলের মধ্যে ফেলতে হবে। আচ্ছা, এগ্রিমেন্ট, ওকে। তারপর দেখেন ইনসলভেন্সি অফ সেলার ইন পজিশন অফ গুডস। আপনার পজিশন অফ গুডস এর ক্ষেত্রে যদি সেলার ইনসলভেন্ট হয় তাহলে বায়ার তাহলে এখানে কি করতে পারে? হি ক্যান ক্লেম দ্য গুডস ফ্রম দ্য অফিসিয়াল অ্যাসাইনি অর রিসিভার। তাহলে যদি সেলার ইনসলভেন্ট হয় সেখানে তো লিকুইডিটির হোক বা অফিসিয়াল অ্যাসাইনি হোক অথবা রিসিভার যে কেউ এটার দায়িত্ব নিবে, তখন ওর থেকে সে ক্লেম করে গুডসটা বুঝে নিবে বায়ার। আর এগ্রিমেন্ট টু সেলের ক্ষেত্রে বলতেছে হি ক্যান নট ক্লেম দ্য গুডস বাট অনলি rateable dividend for the money paid. স্যার, এখানে ইনসলভেন্সি অফ সেলার বলতে কি? হ্যাঁ স্যার, এখানে ইনসলভেন্সি অফ সেলার বলতে কি বোঝাচ্ছে? যদি সেলার আপনাকে প্রোডাক্টটা দিতে ব্যর্থ হয়। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর সেই ক্ষেত্রে আপনি কার থেকে বুঝে নেবেন প্রোডাক্ট যদি ব্যর্থ হয়? মানে সেই স্যার স্টকটা সীমিত থাকার কারণে নাকি এমনি যে দিতে অসমর্থ? এই কারণে তো হইতে পারে, ধরেন সে ব্যাংক থেকে লোন লিয়েও দেউলিয়া হয়েছে, যে কারণে তার সবকিছু স্টপ করা হয়েছে, সবকিছু ধরেন প্রয়োগ করা হয়েছে। জি স্যার। স্যার, এক্ষেত্রে কার কাছ থেকে প্রোডাক্টটা নিবে এটা বুঝলাম না। অফিশিয়াল অ্যাসাইনি বলতে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ স্যার, এখানে অফিশিয়াল অ্যাসাইনি ও রিসিভার বলতে কি বোঝাচ্ছে? এখানে অফিশিয়াল অ্যাসাইনি ও রিসিভার বলতে যেটা বোঝাচ্ছে, যখন একটা মানুষ ইন জেনারেল ইনসলভেন্ট হয় তখন তো আপনার যে কোনো একটা লিগ্যাল প্রসিজার এটার এগেইনস্টে নেওয়া হয় ওই মানুষটার এগেইনস্টে, তখন কোর্ট খুব কম আসতেছে আমার সাউন্ড। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে স্যার, এবার ঠিক আছে। না ঠিকই তো। তখন আপনার যখন ইনসলভেন্ট কেউ হয় তখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওর টোটাল অ্যাসেট আর লাইবিলিটি এগুলো দেখাশোনা করার জন্য একটা মানুষকে অ্যাসাইন করা হয়, যে হয়তো ওর এই সবগুলো ডিলিং করবে এবং টাইম টু টাইম যে লিগ্যাল অ্যাকশন গুলো নেওয়া হবে সে তার সাথে সে ফেস করবে এগুলো সবগুলো। তখন বলা হচ্ছে তার থেকে ওই যে বায়ার সে বুঝে নিবে
জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হি ক্যান নট ক্লেম দ্য গুডস বাট অনলি a rateable dividend for the money paid. বায়ার পুরো গুডসটা ক্লেম করতে পারবে না, যেহেতু তার আপনার পুরাটা উপর কোনো রাইট ক্রিয়েট হয় নাই বা ওনারশিপ তাকে ট্রান্সফার করা হয় নাই। তো সেই ক্ষেত্রে সে ধরেন যে কোনো একটা মানি তো ইউজ করছে বা আপনার কিছু পেমেন্ট হয়তো করছে, তাইলে সে যে টাকাটা সে খরচ করলো সেটার এগেইনস্টে তার নিশ্চয়ই কোথাও না প্রত্যেকে তো যেখান থেকে নিচে এটার একটা তো রেট অফ ইন্টারেস্ট আছে, সেটা তার নিজের টাকা হইলেও আছে অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক থেকে যদি সে নেয় তাও তো তার একটা রেট অফ ইন্টারেস্ট তার আছে, তাহলে সে শুধু সেই ইন্টারেস্টটা ক্লেম করতে পারবে সেলার থেকে। তাহলে স্যার যেটা মেইন প্রিন্সিপাল টাকা ও দিছে সেলারকে, ওইটা কি ইয়া করতে পারবে না, রিকভার করতে পারবে না? ওইটা পারবে, ওইটার সাথে সাথে আপনার ওইটার জন্য যে এক্সট্রা ব্যয় কোথাও করা লাগছে ওইটা সব কভার করতে পারবে। ও আচ্ছা, বুঝছি স্যার। সেটা নিজ অর্থায়নে করে ডিভিডেন্ড বলতে, রেটেবল ডিভিডেন্ড বলতে আসলে বোঝাচ্ছে আপনার তাকে হ্যালো, স্যারের কথা কি শোনা যাচ্ছে? না না স্যার, মিউটে গেছে স্যার, মনে প্রবলেম হচ্ছে। না, শোনা যাচ্ছে না, মনে হয় আমরা কি শুনতে পাচ্ছি না স্যার? স্যার মিউটে আছে, স্যার মিউটে আছে, আপনারা চেক করে দেখেন। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে এখন। নেচারটা দেখেন, মেবি অ্যাবসোলিউট অর কন্ডিশনাল বোথ, আর এই ক্ষেত্রে বলা হচ্ছে কন্ডিশনাল। এই ক্ষেত্রে অ্যাবসোলিউট বলতেছে না, যে কারণ এখানে তো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো ফুলফিল হওয়ার পরেই তারপরে এটা এক্সিকিউটেড হবে, কিন্তু সেল অফ কন্ট্রাক্ট এটা অ্যাবসোলিউট বলতে পারবেন, কারণ এটা তো পুরোপুরি আমি কমপ্লিট করে দিচ্ছি। অথবা কিছু বিষয়ে হয়তো কন্ডিশনাল বলতেছে, কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এটা অ্যাবসোলিউট। এটা কিন্তু আর মানে আপনার অলরেডি এক্সিকিউটেড হয়ে গেছে, কিন্তু এটা আর এক্সিকিউশন হওয়ার কিছু নাই সেল অফ কন্ট্রাক্টটা। আর এগ্রিমেন্ট টু সেলটা কন্ডিশনাল, কারণ এখানে অনেক টার্মস এন্ড কন্ডিশন এটার সাথে রিলেটেড, ওইটা ফুলফিল হইলে ফিউচার এটা এক্সিকিউটেড হবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেন সবগুলো নিব এখন, আমার এই কোয়েশ্চেনটা এখন শেষ, ঠিক আছে? এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন এবং আমরা আলোচনা করতে পারি এই 2-3টা কোয়েশ্চেন যেগুলো আলোচনা করলাম। স্যার যদি স্যার বার্টার মেথডে যদি কোনো মানে ট্রানজাকশন হয়, ওইটা কি সেলস অফ গুড এর আন্ডারে পড়বে? মানে কোনটা একটু বলেন তো। বার্টার মেথড বলতে মানে আমি একটি গুড কিনতেছি অন্য একটা গুডের এক্সচেঞ্জে, মানে মানির বিপরীতে আর কি। মানে আমি একটা জিনিস কিনতে আর একটা জিনিস দিচ্ছি, যেমন আমি ধান কিনতে আমি ধরেন অন্য একটা কিছু দিচ্ছি, টাকা দিচ্ছি না আর কি। আচ্ছা, আমরা ডেফিনিশনের মধ্যে কি বলছিলাম? সমস্যা নাই, এখানে তো ব্র্যাকেটে লিখে আছে দেখেন, মানি ইকুইভ্যালেন্ট, ওইটারও তো একটা ভ্যালু আছে, ঠিক না? আমি যেটা দিচ্ছি। জি স্যার, আমি যেটা দিচ্ছি ওটার তো ভ্যালু আছে। যেমন আমি একটা খাতা কিনতে আমি 2টা কলম দিচ্ছি, এইভাবে যদি ট্রানজাকশনটা হয় সেই ক্ষেত্রে কি স্যার এটা সেলস অফ কন্ট্রাক্টের আন্ডারে পড়বে? আচ্ছা, এখন অনেকে কোশ্চেন করতে চাইছিলেন, এগুলো বলেন এখন। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, আমরা যে ইনভয়েস বা ওয়ার্ক অর্ডার দেই কোম্পানি গুলাতে বা অন্য কোম্পানি আমাদেরকে ওয়ার্ক অর্ডার গুলা দেয়, এগুলা কি এগ্রিমেন্ট টু সেল? এগ্রিমেন্টের আওতায় শুধুমাত্র যে কোশ্চেনটা করতেছে তিনি অন থাকেন, সবাই মিউট থাকেন। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে কোম্পানি যখন ওয়ার্ক অর্ডার গুলা দেয় ওটা কি এগ্রিমেন্ট টু সেলস এর মধ্যে পড়ে?
এগ্রিমেন্টের সেলস মধ্যে পড়বে, এটা তো কখনো কন্ট্রাক্ট অফ সেল হবে না, ঠিক আছে? আচ্ছা এগ্রিমেন্ট টু সেলের মধ্যে পড়বে, কারণ হচ্ছে ওয়ার্ক অর্ডার যখন আমি দিচ্ছি ওই ওয়ার্ক অর্ডারের মধ্যেও তো আসলে কিছু ওই টার্মস এন্ড কন্ডিশন থাকতেছে না, আমার পেমেন্টটা কিভাবে হবে, কতদিনের মধ্যে পেমেন্টটা দিতে হবে, বা উনিও কিভাবে ডেলিভারি করবে, ঠিক আছে না? স্যার কোম্পানির মানে তো সকল টার্মস এন্ড কন্ডিশন একসাথে সাথে করে তো এটা ওয়ার্ক অর্ডারতে দেওয়া হয়। আচ্ছা একটু বোঝা যাচ্ছে না আসলে, একজন বলতে হবে। স্যার আমি বলছিলাম কোম্পানি রিলেটেড সবকিছুই তো এগ্রিমেন্ট টু সেল হবে, কজ কোম্পানিতে তো স্যার কোনো কিছু ইনস্ট্যান্ট বাই করা হয় না, কারণ একটা প্রসিডিউর ফলো করে প্রথমে হচ্ছে আপনার বাইং অর্ডার দেয়, তারপর হচ্ছে আপনার একটা প্রাইস কোটেশন নেয়, তারপর হচ্ছে পারচেজ প্লেস করে। তো ইন দ্যাট কেসে বেসড অন ডিউরেশন সবগুলো এগ্রিমেন্টের আওতায় পড়ে। হ্যাঁ হ্যাঁ করতে পারবো। জি স্যার, গো অ্যাহেড স্যার। স্যার নেক্সট কোশ্চেনে যান স্যার। না আর কেউ কি কোনো কোশ্চেন করবেন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। ঠিক আছে, এখানে কয়েকজন তো কোশ্চেন করতে চাইছেন মনে হয়। স্যার কেউ একজন একটা বাড়ি বিক্রি করার জন্য স্যার অ্যাডভার্টাইজ দিল, তো যে বায়ার সে বাড়িটা ক্রয় করার জন্য সে করলো, এগ্রিমেন্ট করলো, তো দেখা গেল যে কিছুদিনের মধ্যে ওই বাড়িটা হলো মানে বিক্রি করার উপযুক্ত না, হয়তো সে আটকে গেল, বাড়িটা বিক্রি করতে পারতেছে না, কিন্তু বায়ার সে ওই বাড়িটা রিপেয়ারের জন্য অলরেডি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। তো এখন ওই যে বাড়ি বিক্রি করবে সে বিক্রি তো করতে পারতেছে না, এখন বায়ার কি স্যার ওই 1 লাখের জন্য স্যার করতে পারবে? ওই তো ওই পয়েন্টটা দেখেন, ওই এখানে কি আছে না, ক্লেম করতে পারবে স্যার, রাইট অফ বায়ার ইন কেস অফ ব্রিচ। হ্যাঁ এটাই স্যার, এটাই বলতেছি, এটাই কি তাহলে সেটা? যখন সে ড্যামেজের জন্য সু করবে তখন তার 1 লাখ প্লাস 1 লাখের জন্য যদি তার কোনো কোথাও ইন্টারেস্ট দেওয়া লাগে ওইটা সহ সে ক্লেমের জন্য সু করবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। নেক্সট পেজে আসেন। ঠিক আছে, দেখেন এখানে একটা কোশ্চেন আছে, ডিফারেন্স বিটুইন এগ্রিমেন্ট টু সেল এন্ড এগ্রিমেন্ট ফর সেল। এগ্রিমেন্ট টু সেল হচ্ছে আমরা আগের মতোই জানি, নট ট্রান্সফার অফ গুডস ফ্রম সেলার টু দ্য বায়ার। আর এক্ষেত্রে হচ্ছে ইন এন এগ্রিমেন্ট ফর সেল দেয়ার ইজ এ ট্রান্সফার অফ প্রপার্টি ফ্রম দ্য গুডস ফ্রম সেলার টু দ্য বায়ার। এটা দ্যাট মিন্স কন্ট্রাক্ট অফ সেল কো এগ্রিমেন্ট ফর সেল বলা হয়, এটাই। তারপর দেখেন ইট ইনভলভস নট ট্রান্সফার অফ দ্য ওনারশিপ, ইট ইনভলভস দ্য ট্রান্সফার অফ ওনারশিপ। আর এখানে দ্য প্রপার্টি ডাজ নট পাস, আর এখানে দ্য প্রপার্টি পাসেস। তো দ্যাট মিন্স কন্ট্রাক্ট অফ সেল কে এগ্রিমেন্ট ফর সেলও বলা হয়। এটা একটু খেয়াল রাখবেন আর কি, ওভাবে কোশ্চেন হয়তো ঘুরে আসতে পারে। কন্ট্রাক্ট ফর সেল কে এগ্রিমেন্ট ফর সেল বলা হয়, এটা মানে এটা আরেকটা সিনোনিম বলতে পারেন আর কি কন্ট্রাক্ট অফ সেলের, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেন আমরা আসি। এখানে আপনার ডিফারেন্স বিটুইন কন্ডিশন এন্ড ওয়ারেন্টি, কন্ডিশন এন্ড ওয়ারেন্টির মধ্যে ডিফারেন্স। মিনিংটা দেখেন কন্ডিশনের আর ওয়ারেন্টির। আমরা এটাও আগে একটু আলোচনা করে ফেলি, আপনারা কোশ্চেন গুলো তাহলে নোট করে হলো কোথাও রাখেন আপনাদের কাছে, আমরা দেন আলোচনা করব, কারণ মাঝখানে আলোচনা করলে হয়তো আমি আগাইতে পারবো না। বুঝছেন? জি, মাঝখানে আলোচনা করলে হয়তো আগানো যাবে না।
মিনিংটা দেখেন, রিকোয়ারমেন্ট অর ইভেন্ট দ্যাট শুড বি পারফর্ম। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। কাকে? স্ক্রিনটা স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। আপনাকে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা অন্য কেউ যারা পিসিতে আছে তারা স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ আচ্ছা। আচ্ছা স্ক্রিন শেয়ার হয়েছে। Okay, sir. Again, a requirement or event that should be performed before the completion of another action is known as condition. এটা হচ্ছে আপনার একটা রিকোয়ারমেন্ট যেটা পারফর্ম হইতে হবে another আরেকটা অ্যাকশন কমপ্লিশন হওয়ার আগে। মানে এটা ফুলফিল হইলেই দেন পরের ঘটনাটা ঘটবে বা পরের কার্যটা সম্পাদন হবে। আর ওয়ারেন্টি হচ্ছে ইজ এন এসিউরেন্স গিভেন বাই দ্য সেলার টু দ্য বায়ার। আমরা জানি এটা অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের স্টেট সম্পর্কে বায়ারকে বলবো, সেলার একটা এসিউরেন্স দিবে দ্যাট দ্য প্রেসক্রাইবড ফ্যাক্ট আর জেনুইন, যেটা বলতেছে এটা জেনুইন। দেন হচ্ছে ইট ইজ ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অবজেক্টিভ অফ দ্য কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের অবজেক্টিভের সাথে অ্যাসোসিয়েটেড এটা। আর এটা হচ্ছে ইট ইজ এ সাবসিডিয়ারি প্রভিশন রিলেটেড টু দ্য অবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের অবজেক্টের সাথে রিলেটেড হলো এটা সাবসিডিয়ারি, ওইটার কারণে পুরো কন্ট্রাক্ট ক্যান্সেল হবে না। ওয়ারেন্টি যদি আপনার ব্রিচ হয় তাহলে পুরো কন্ট্রাক্ট কিন্তু ক্যান্সেল হবে না, কিন্তু কন্ডিশন যদি ব্রিচ হয় তাহলে পুরো কন্ট্রাক্ট আপনি ক্যান্সেল করতে পারবেন। এটা পরের পয়েন্টে আছে রেজাল্ট অফ ব্রিচ। এটা ঘটলে ব্রিচের রেজাল্টটা কি হবে? এটা হচ্ছে টার্মিনেশন অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট আপনি পুরো বাতিল করতে পারবেন। আর ক্লেম ড্যামেজেস ফর দ্য ব্রিচ, শুধুমাত্র ওয়ারেন্টি যদি ব্রিচ হয় তাহলে আপনি ড্যামেজের জন্য ক্লেম করতে পারবেন। ভায়োলেশন অফ কন্ডিশন, কিছু বলবেন? Violation of condition can be regarded as a violation of the warranty. Violation of condition violation of warranty হিসেবে ট্রিট হবে, কারণ হচ্ছে আপনার ওয়ারেন্টি হচ্ছে একটা সাবসিডিয়ারি আর কন্ডিশনটা হচ্ছে আপনার, আপনি প্যারেন্ট বলতে পারেন, মেইন যেটা ভাঙলে তো অলরেডি ওই সাবসিডিয়ারিটা অটোমেটিক্যালি ভেঙে যায়। কিন্তু ভায়োলেশন অফ ওয়ারেন্টি, ওয়ারেন্টি যদি ভাঙে এটা কন্ডিশনকে ডাজ নট এফেক্ট করবে না, এটা কন্ডিশন ভাঙবে না। তারপর হচ্ছে রেমিডি অ্যাভেলেবল টু দ্য এগ্রিড পার্টি অন ব্রিচ। ব্রিচ হলে এগ্রিড পার্টি মানে যে পার্টিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওর ওনার রেমিডিটা কি? এটা হচ্ছে আপনার রিপিউডিয়েট দ্য কন্ট্রাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ক্লেম ড্যামেজেস। কন্ট্রাক্ট বাতিল করতে পারবে, সাথে সাথে ড্যামেজের জন্য ক্লেম করতে পারবে। আর এখানে কন্ট্রাক্ট বাতিল করতে পারবে না, শুধু ড্যামেজের জন্য ক্লেম করতে পারবে। হ্যাঁ বলেন। আমি আসলে আপনার প্রতি মিনিটে বা প্রতি 10-20 সেকেন্ড পর তো মিউট করতে হচ্ছে, সেজন্য আবার বলুন, কি একজন কিছু একটা বলতে চাইছিলেন? যে আনোয়ার ভাইকে বলছিলাম, আপনি কে মিউট করলে আপনি আবার আনমিউট করে দিচ্ছেন, একটু খেয়াল রাখেন। কারণ আমরা আসলে এখানে তো সবাই একত্রিত হয়ে একটু গ্রুপ ডিসকাশনের মতো করতেছি সবার উপকারের জন্য, ঠিক আছে? তো একটু সিনসিয়ার তো আমাদের থাকতে হবে। জি স্যার। আমরা একটু মিউট করে রাখি, শুধু যিনি কথা বলবো উনি শুধু মিউটটা অন করবো আর কি। এই কোশ্চেনে আর কেউ কোনো কোশ্চেন করবেন? না স্যার। না স্যার, ঠিক আছে। স্যার নেক্সট জন। তারপর দেখেন when condition to be treated as warranty, কখন কন্ডিশন ওয়ারেন্টি হিসেবে ট্রিট হবে? Where a contract of sale is subject to any condition to be fulfilled by the seller, যখন কোন একটা কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে কন্ডিশন থাকবে যেটা সেলার ফুলফিল করবে, the buyer may waive the condition or elect to treat the breach of the condition
on as a breach of warranty and not as a ground for treating the contract as repudiated. স্যার বাংলায় যদি একটু বুঝিয়ে দিতেন স্যার। হ্যাঁ, আমি একটু দেখতেছি, আপনারা একটু দেখেন, তারপর এটা আলোচনা করবো। আমি একটু পড়ে নিই এটা। আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু পরে আলোচনা করব। এটা মনে হয় নেক্সট আর একটু নিচে গিয়ে আরো সহজ ভাষায় লিখা আছে, ঠিক আছে? এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি। স্যার এটা মেবি স্যার অ্যাড করতে পারি? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাড করতে পারি। এটা মেবি স্যার বলছে যত সম্ভব মানে কোন একটা কন্ডিশন যদি সেলার দ্বারা মানে ফুলফিল করার কথা থাকলে সেলার যদি মানে ব্যর্থ হয়, মানে এমন একটা কন্ডিশন থাকে, বায়ার মানে এটাকে রেপুডিয়েট হিসেবে না ধরে বায়ার এটাকে একটা ব্রিচ অফ ওয়ারেন্টি ধরবে, কন্ট্রাক্টটাকে রেপুডিয়েট করবে না, জাস্ট ব্রিচ অফ ওয়ারেন্টি হিসেবে ধরবে, এটাকে কনসিডার করবে, এরকম একটা মানে কথা বলছে এখানে। আচ্ছা, না আমরা প্রথমে যে কোশ্চেনটা করেছি একটু জটিল মনে হচ্ছে, এটা খেয়াল আছে, এটা আরো সহজভাবে নিচে একটা লিখা আছে, ওটা আমরা আলোচনা করলে একদম সহজভাবে বুঝবো। এটা আমার খেয়াল আছে, আমি গতবার এটা নিচে আরেকটা কোশ্চেন আছে ওখানে ক্লিয়ার করছিলাম। আমরা নিচে যাই, এটা আলোচনা করবো, আমার মাথায় থাকবে। ওকে স্যার। তারপর হচ্ছে আপনার আর কারণ এত কঠিন ভাবে যদি বোঝার চেষ্টা করি হয়তো মনে রাখা যাবে না, বুঝছেন? এটা ওই সহজ ভাবে লিখা আছে নিচে কোনো একটা কোশ্চেনের মধ্যে। ওকে স্যার। What are the features of a contract of sale of goods? Sale of goods এর কন্ট্রাক্টের মধ্যে ফিচার গুলা কি কি? এখানে আপনার এবং এসেনশিয়াল এলিমেন্টসও বলতে পারেন এগুলা। কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ গুডস এর এটা মুভেবল গুডস হইতে হবে। আমি এখানে একটু বলিনি, আমরা আসলে আপনারা এটা মনে করার কোনো কারণ নেই যে আমি সবচেয়ে বেটার এখানে বলতে পারবো। হয়তো এখানে অনেকে আমরা একসাথে আছি, আমরা অনেক কিছু গ্রুপলি ডিসকাস করার মাধ্যমে বেটার সলিউশন বেরিয়ে আসবে, ঠিক আছে? সেজন্য আমি প্রত্যেকটা কোশ্চেনের পরে আপনাদের থেকেও কিছু শুনতে চাচ্ছি, যেখান থেকে হয়তো আরো বেটার অন্যরাও বুঝবে। মুভেবল গুডস এর দেখেন, দ্য সেল অফ গুডস এর ডিলস অনলি উইথ দ্য মুভেবল গুডস। মুভেবল গুডস এর সাথে ডিল করবে সেল অফ গুডস একটা। অ্যাকসেপ্টিং অ্যাকশনেবল ক্লেম অর মানি, দিস অ্যাক্ট ডাজ নট অ্যাপ্লাই টু ইমুভেবল প্রপার্টিস। ইমুভেবল প্রপার্টিস এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে এটা মুভেবল হইতে হবে। মুভেবল গুডস ফর মানি, কেমন আছেন? There must be a contract for the exchange of movable goods for money. Therefore, in a sale, there must be money consideration. Money consideration থাকতে হবে. An exchange of goods for goods is not a sale, but it has been held that if the exchange is made partly for goods and partly for money, the contract is one of sale. আচ্ছা, কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করছিলেন এখানে তো বলতেছে পুরাটাই যদি আপনার গুডস হয় সেক্ষেত্রে এটা সেল হিসেবে বিবেচিত হবে না। স্যার পার্টলি গুডস পার্টলি মানি, পার্টলি মানি থাকতে হবে। ওকে স্যার, বুঝছেন? এখানে এটা একটু ভুল ছিল, ওইটা আপনার পার্টলি কিছু অংশ মানি এবং কিছু অংশ গুডস হলে তাহলে এটাকে আপনি কন্ট্রাক্ট অফ সেল হিসেবে ট্রিট করতে পারবেন। তারপর হচ্ছে টু পার্টিস, সিন্স দ্য কন্ট্রাক্ট অফ সেল ইনভলভস এ চেঞ্জ অফ ওনারশিপ হইতে হবে। It follows that the buyer and the seller must be different person হইতে হবে। A sale is a bilateral contract. A man cannot buy from or sell goods to himself. নিজে থেকে কিনা এবং বিক্রি করা যাবে না।
অবশ্যই ডিফারেন্ট পার্সন হইতে হবে। The formation of the contract of sale. A contract of sale is made by an offer to buy or sell goods for a price and the acceptance of such offer. একজন অফার দিবে সেল করার, একজন বাই করার, প্রাইসের বিনিময়ে গুডস, এবং ওই অফারগুলো অ্যাকসেপ্ট করতে হবে। দ্য কন্ট্রাক্ট মে প্রোভাইড ফর ইমিডিয়েট ডেলিভারি অফ দ্য গুডস হইতে হবে, ইমিডিয়েট পেমেন্ট অফ দ্য প্রাইস হইতে হবে, আর বোথ হইতে হবে, অর ফর দ্য ডেলিভারি এন্ড পেমেন্ট বাই ইনস্টলমেন্ট হইতে পারে, এন্ড দ্য ডেলিভারি অর পেমেন্ট অন বোথ শ্যাল বি পোস্টপোন্ড হইতে পারে। এখানে মেইন ইস্যুটা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে, যেখানে দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতেছি না যে কোনো কিছু ইমিডিয়েটলি হবে, ইমিডিয়েটলি হবে। ইমিডিয়েটলি আসলে কোন বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, একদম মেইন, এটা কেউ বলতে পারবেন? মানে কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে ট্রান্সফার অফ গুডটাই মেইন। হ্যাঁ, এখানে একটু আপনারা কেউ মানে একটু নোট করে রাখেন। আসলে আমি পেমেন্টটা এক সপ্তাহ পরে দিতে পারবো, বা আমি গুডসটা এক সপ্তাহ পরে রিসিভ করতে পারবো, কিন্তু আমার এখানে মেইন ইস্যু হচ্ছে আমার তিনটা জিনিস। একজন এখানে বলছেন ট্রান্সফার অফ, কি বলছেন? ট্রান্সফার অফ ওনারশিপ এবং রিস্কটা, এই দুইটা জিনিস আমার ট্রান্সফার হচ্ছে কিনা, বুঝছেন? ইয়েস স্যার। এই দুইটা জিনিস আমার ট্রান্সফার হয়ে গেলে এটা ইমিডিয়েটলি ট্রান্সফার। হ্যাঁ, মানে ওনারশিপ এবং রিস্কটা যদি আমার ট্রান্সফার হয়ে যায় তাহলে আমি এটাকে কন্ট্রাক্ট অফ সেল হিসেবে বিবেচনা করে ফেলবো। আর যদি এটা না হয় তাহলে এটা এগ্রিমেন্ট টু সেল। Necessary for the information of a valid contract. For example, the parties must be competent to contract with হবে, যেমন মাইনর টাইমের হইলে হইতে হবে না। There must be a free consent হইতে হবে, তারা সম্মতি থাকতে হবে একদম ফ্রিলি। There must be consideration থাকতে হবে, এবং the object অবশ্যই lawful হইতে হবে। এখানে কোনো কোশ্চেন আছে নাকি বলেন? স্যার, কনসিডারেশনটা বলতে কি বোঝাচ্ছে? কনসিডারেশন বলতে মানি, অথবা আমরা কিছুক্ষণ আগে পাইলাম কি একটা পোর্শন মানে একটা পোর্শন গুডস। আপনি একটা গুডস নিয়ে যেটা দিবেন সেটা হয়তো 50% আপনি মানি দিবেন, আর 50% আর একটা ন্যাচারাল গুডস দিবেন, যেটার মাধ্যমে হয়তো ভ্যালুয়েশন হয়ে এক্সচেঞ্জ হবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। স্যার ডি নাম্বারটা একটু বুঝাতে পারলে ভালো হতো স্যার, ফরমেশন অফ কন্ট্রাক্ট যেটা বলতেছেন। কোনটা কোনটা?
স্যার ফরমেশন অফ কন্ট্রাক্ট অফ সেল স্যার এখানে বলতেছিল আপনার স্যার ওই যে the contract may provide for the immediate delivery of the goods or immediate payment of the price or both স্যার এখানে আসলে স্যার কি বলতে যাচ্ছিল জিনিসটা স্যার ধরতে পারিনি আপনি স্যার বলছিলেন যে এখানে এগ্রিমেন্ট সরি স্যার ট্রান্সফার তিনটা পয়েন্ট থাকে স্যার মেইন পয়েন্ট থাকে ট্রান্সফার অফ ওনারশিপ এন্ড রিস্ক স্যার এখানে তো ডিসকাশন গুলো মানে ঠিক বুঝতে পারিনি স্যার এটার সাথে কিভাবে ট্রান্সফার অফ ওনারশিপ অথবা রিস্কটা জড়িত। আচ্ছা দেখেন আমরা আবার পড়ি এটা ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল। কন্ট্রাক্ট অফ সেলটা কিভাবে গঠন হবে? হ্যাঁ, কন্ট্রাক্ট অফ সেল ইজ মেড হবে কিভাবে? অফারের মাধ্যমে এটা বাই করার এবং সেল করার অফার করা হবে, গুডস দিবে, প্রাইস নিবে এবং অফার অ্যাকসেপ্ট হবে। The contract may provide for the immediate delivery of the goods or immediate payment of price. গুডসটাও ডেলিভারি দিয়ে ফেলতে পারে অথবা পেমেন্টটাও ইমিডিয়েটলি দিয়ে ফেলতে পারে অথবা দুইটাই ঘটে যেতে পারে, যে গুডসও নিয়ে দিতে পারে পেমেন্টটাও দিয়ে ফেলতে পারে। or for the delivery and payment by installment, অথবা দেখেন ডেলিভারি আমি 20% করে 5 বার দিতে পারি, তাহলে কি ইট টেকস টাইম না? তারপর হচ্ছে দেখেন পেমেন্ট বাই ইনস্টলমেন্ট, সে আমাকে পেমেন্টও 5টা ইনস্টলমেন্টে দিতে পারে, তাহলে ইট টেকস টাইম না? or that the delivery or payment or both shall be postponed, অথবা দুইটাই আমি স্টপ করতে পারি, বলি যে ঠিক আছে আমি 2 মাস সময় নিলাম এগুলোর জন্য। এইগুলা হইলেও কিন্তু আপনার এটা কন্ট্রাক্ট অফ সেল হবে যদি আপনি ওনারশিপ এবং রিস্কটা ট্রান্সফার করে দেন। স্যার একটা एग्जांपल দিলে স্যার একটু ক্লিয়ার হতো, আমার কাছে এখনো স্যার ক্লিয়ার হচ্ছে না কি জিনিসটা আসলে আমি আপনাকে প্রথমে ঘটনাটা বলি, এখানে যারা আছেন ওনাদের থেকে আমি एग्जांपलটা শুনবো কিছুক্ষণ পর। আমার মেইন পয়েন্ট আমি যেটা বলতেছি, আমি একটা কন্ট্রাক্ট অফ সেল করছি, এটা আমি কিনবো, একজন আমার কাছে বিক্রি করবে, এটা আমি এখন নিয়েও ফেলতে পারি, ওকে টাকাটাও দিয়ে ফেলতে পারি। অথবা আমি এই নেচারের একটা প্রোডাক্ট, যেমন আমি কোনো জায়গা থেকে 50 ব্যাগ সুগার কিনতেছি আমি, ঠিক আছে, ধরেন এসালম তো একটা রিনাউন্ড কোম্পানি যে যথেষ্ট সুগার সাপ্লাই করে, তার কাছ থেকে আমি 50 ব্যাগ সুগার কিনবো, হয়তো সামনে রমজান আসতেছে ওখানে আমি বিক্রি করবো বিভিন্ন জায়গায়, ঠিক আছে। এই 50 ব্যাগ সুগার আমি কালকে বা পরশু ডেলিভারি নিয়ে ফেলতে পারি এবং এই 50 ব্যাগ সুগারের আমি পুরাটাই পেমেন্ট করে দিতে পারি, কিন্তু অলরেডি কিন্তু এসালম আমাকে 50 ব্যাগ সুগারের ওনারশিপটা আমার কাছে দিয়ে ফেলছে, এটা কিন্তু কন্ট্রাক্ট অফ সেল হয়ে গেছে, ওনারশিপ আমার কাছে চলে আসছে, যদিও গুডস এখনো ওর ওখানে, আমার ওনারশিপ কিন্তু আমাকে দিয়ে ফেলা হয়েছে এবং আমার রিস্কটাও ওই গুডস এর। স্যার এই জায়গাটা একটু কনফিউশন লাগতেছে স্যার, যে মানে গুডসটা পরে কি ওনারশিপটা আমি কিভাবে পাই? স্যার একটু যে কোনো একজন বললে আমার জন্য শুনতে সুবিধা হয়, দেন আরেকজন বলেন। স্যার রানার কোম্পানি থেকে বাইক যখন কেউ কিনে তখন 10টা বা 12টা ইনস্টলমেন্টে কিনে, কিন্তু মোটরসাইকেল যখন নিয়ে নেয় প্রথমে তখনই তো স্যার এটা সেল অফ কন্ট্রাক্ট হয়ে যায়। এটাই আমি ওনাকে বুঝাতে চাচ্ছি, এটা আমাকে একটু শেষ করতে দেন। ধরেন আমার সাথে এসালমের একটা কন্ট্রাক্ট হচ্ছে, আমি 50 ব্যাগ সুগার কিনবো থেকে, ওইটা আমি সাথে সাথে কন্ট্রাক্ট অফ সেল হয়ে গেছে, সে আমাকে ওনারশিপ এবং রিস্কটা ট্রান্সফার করে দিছে, দ্যাট ফিনিশ। এখন কথা হচ্ছে পরবর্তী কোন কোন ঘটনা ঘটতে পারে, তারপরেও এই কন্ট্রাক্ট অফ সেলকে এফেক্ট করবে না। যেমন 3 ধরনের ঘটনা ঘটতে পারে, 3 ধরনের ঘটনা ঘটতে পারে। তোমরা কি ল্যাপটপে? একটা হচ্ছে আমি 50 ব্যাগ কালকে নিয়ে আসবো এবং পেমেন্টটা দিয়ে দিব, এটা কন্ট্রাক্ট অফ সেল। অথবা আমি 50 ব্যাগ 5 বারে নিব থেকে 10 ব্যাগ করে করে, এবং আমি ওইটার দাম যদি 1 লাখ টাকা হয় তাহলে ওরা 10 বারে পেমেন্ট দিব, আমি 1 সপ্তাহ করবো 10 লাখ 10 লাখ 10 লাখ, তাও কন্ট্রাক্ট অফ সেল হবে। অথবা আমি বলছি যে এই 50 ব্যাগ আমি আগামী 1 মাস নিব না, আমি রমজান 20টাতে আমি ডেলিভারি নিব, এবং সেও বলছে ঠিক আছে, এবং আমিও বলছি আমি টাকাটা দিব রমজান 20টাতে, তাও এটা কন্ট্রাক্ট অফ সেল হবে। এই সবগুলা ঘটনা ঘটলেও এটা কন্ট্রাক্ট অফ সেল হবে একমাত্র কেন? কারণ হচ্ছে ওনারশিপ এবং রিস্কটা সে আমার কাছে ট্রান্সফার করে ফেলছে। বুঝতে পারছি? জি স্যার। স্যার থ্যাংক ইউ। না উনি কই, যিনি আমাকে কোশ্চেন করছে উনি তো কথা বলছেন। আমি হ্যাঁ স্যার এই জায়গাটা বুঝতে পারছি, মানে আমি এই রিস্ক এন্ড ওনারশিপটা বুঝতে পারি না, এই জায়গাটাতে লিংকটা করতে পারতেছিলাম না। থ্যাংক ইউ স্যার। আমার ওইটা হচ্ছে মেইন, আমার ওইটা হইলে শেষ। এরপর আপনি যেভাবে নেন, আপনি পরে নেন, আপনি পরে দেন, আপনি 5 ভাগ করে করে নেন, আপনি 5 ভাগ করে দেন, অথবা আপনি ইমিডিয়েটলি নেন অথবা আপনি ইমিডিয়েটলি দেন, এটা ডাজন্ট ফ্যাক্ট। জি স্যার বুঝতে পারছি।
বুঝছেন? এই কোশ্চেনে আর কেউ কোনো কোশ্চেন করবেন? এখানে করেন ভাই, আমার কোনো সমস্যা নেই, আমি বলতেছি এখানে কেউ কোশ্চেন করলে আমি আরো যথেষ্ট ইন্সপায়ার্ড হচ্ছে। এখানে আমরা আলোচনা করে আমার চেয়েও বেটার সলিউশন বেরিয়ে আসবে, আপনি দেখেন। সরি স্যার, এর আগের কোশ্চেনে একটা প্রশ্ন ছিল স্যার। কোনটাতে? কোশ্চেন নাম্বার এটাতে নাকি এর ব্রিচ অফ কন্ডিশন আর ভায়োলেশন অফ কন্ডিশন? স্যার ব্রিচ অফ কন্ডিশন আর ভায়োলেশন অফ কন্ডিশন এর মধ্যে পার্থক্যটা স্যার? এটা কি আমি এখানে আলোচনা করছি বলতেছেন? জি স্যার, ওই কন্ডিশন আর ওয়ারেন্টির মধ্যে পার্থক্য, ওইটার মধ্যে দুইটা পয়েন্ট ছিল। ব্রিচ অফ কন্ডিশন, আমি গেছি একটা বলেন তো। ব্রিচ অফ কন্ডিশন আর ভায়োলেশন অফ কন্ডিশন। আচ্ছা, ব্রিচ অফ কন্ডিশন তো আপনি বলতেছেন এই যদি ব্রিচ অফ কন্ডিশন হলে সাথে সাথে কন্ট্রাক্টটা শেষ, এটার কোনো কিছু অস্তিত্ব নাই। কিন্তু ওয়ারেন্টি ব্রিচ হইলে এটার অস্তিত্ব আছে, আপনার যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু আপনি ক্লেম করতে পারবেন। বুঝা গেছে? জি স্যার। ভায়োলেশন? আচ্ছা, ভায়োলেশন। এখন ভায়োলেশন অফ কন্ডিশন বলতেছে ক্যান বি রিগার্ডেড এজ এ ভায়োলেশন অফ ওয়ারেন্টি। আপনি দেখেন, আপনি একটা কন্ডিশন ছিল হয়তো আপনার, ওই কন্ডিশনের সাথে একটা ওয়ারেন্টিও ছিল। এখন আমার মেইন কোনটা, এটা হচ্ছে কন্ডিশন। মানে হয়তো আমি ধরেন একটা বাইক, তাকে বলছি কি আমি একটা বাইক কিনতে চাচ্ছি, সেটা আমি রেস, যে কোনো জায়গায় রেসের জন্য ইউজ করবো ওই বাইকটা, ঠিক আছে? তো আমি তো একটা কন্ডিশন দিছি, তো সেইখানে হয়তো সে ওয়ারেন্টি আমাকে দিছে কি ওই বাইকটা আপনি 2 বছর নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখন দেখলাম যে আসলে বাইকটা আনার পরে এটা আসলে রেসের বাইক না, এটা হচ্ছে একটা নর্মাল বাইক সে আমাকে দিছে। তো সেইখানে ওই 2 বছর যে আপনার বাইকটা যাবে এটার কোনো গুরুত্ব আর আছে না স্যার। যখন আপনি কন্ডিশন ভেঙে ফেলবেন, ভায়োলেট করে ফেলবেন, তখন ওয়ারেন্টি অটোমেটিক্যালি ভায়োলেট হয়ে যাবে, ওটা আমার আর কোনো মানে কাজে আসবে না। আচ্ছা আচ্ছা, বুঝছি স্যার। আর ওয়ারেন্টির কাছে দেখেন, যদি বাইকটা যদি রেস বাইক হয় তাহলে আমার কিন্তু কন্ট্রাক্ট বাদ হবে না, আমার নিড তো সে ফুলফিল করছে। কিন্তু এখন দেখা গেছে সে 1 বছর বা 2 বছর যেখানে ওয়ারেন্টি দিতে বলছিল সেখানে আমাকে ওয়ারেন্টি দিচ্ছে 6 মাস। তখন আমি যে 1.5 বছর সে আমাকে কমাই ফেললো, সেটার জন্য আমি ওকে ক্লেম করতে পারবো ওই ড্যামেজের জন্য। পুরো বাইক তাকে আমি ফেরত দিতে পারবো না। থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার। তারপর দেখেন নেক্সট যে কোশ্চেনটা, হোয়াট আর দ্য ফর্মালিটিস অফ এ কন্ট্রাক্ট অফ সেল। কন্ট্রাক্ট অফ সেল এর আসলে ফর্মালিটি গুলো কি থাকা লাগে, ফরমেশন অফ সেল অফ গুডস বা সেল অফ গুডস কিভাবে ফর্ম হয়, এখানে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকা লাগে। A contract of sale is made by an offer এর মাধ্যমে to buy or sell the goods for a price and acceptance of such offer. অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকবে, এগুলা তো আমি আগেও আলোচনা করছি। ডেলিভারি এবং পেমেন্ট থাকবে। It is not necessary that the payment for the goods to the seller and the delivery of the goods to the buyer must be simultaneous. দুটোটা যে একটার বিপরীতে আরেকটা ঘটে যেতে হবে এমন কোনো কথা নাই, এটা ফিউচারে ঘটতে পারে। কিন্তু আমার মেইন ইস্যু হচ্ছে আমার ওনারশিপটা এবং রেজিস্টার ট্রান্সফার হয়েছে কিনা। They can be made at different types or in installment as per the contract, express or implied. The contract can be writing হইলে দেখবেন যেটা এক্সপ্রেস, অথবা ওরাল হইতে পারে অথবা ইমপ্লাইড হইতে পারে। It can also be partly oral or partly written. এখানে কিছু ওরাল হইতে পারে, কিছু partly written হইতে পারে। তারপর আপনার তাও আর সেম কোশ্চেনটা আরেকবার আসছে এখানে। আপনার 5টা এলিমেন্ট, এগুলো আমি কিছুক্ষণ আগে আলোচনা করছি। এখানে আমাদের 2টা পার্টি সাবজেক্ট ম্যাটার থাকতে হবে, ট্রান্সফার অফ ওনারশিপটা ট্রান্সফার হতে হবে, কনসিডারেশন ইজ প্রাইস হতে হবে, এসেনশিয়াল এলিমেন্ট থাকতে হবে ভ্যালিড কন্ট্রাক্টের। এগুলো সবগুলো আলোচনা করছি, কিছুক্ষণ আগে এই কোশ্চেনটা আলোচনা হয়েছে। তারপর আরেকটা আপনার টপিকস আছে যেটা হচ্ছে হায়ার পারচেজ। এই পর্যন্ত আর কোনো কোশ্চেন নাই? না স্যার। না স্যার। না স্যার, নাই।
এতক্ষণ আমি যা আলোচনা করলাম কিছু কি বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। জি স্যার। কি স্যার বোঝা যাচ্ছে? কোশ্চেন করিয়েন, কোশ্চেন করলে সবার কাছে অনেক ক্লিয়ার হবে জিনিসগুলো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। স্যার ইমপ্লয়েড এর ব্যাপারটা কি স্যার আরো পড়া আসবে না? হ্যাঁ আসবে। ইমপ্লয়েড নিয়েও কিছু কোশ্চেন আছে, তখন আরো ক্লিয়ার হবেন। ইমপ্লয়েড এমনি তো বুঝতেছেন আসলে, মানে এগুলো এক্সপ্রেস না, তবুও আপনার ধরে নিতে হবে যে এগুলো আসলে বিদ্যমান, এটা তো বুঝতেছেন? জি স্যার। স্যার যেমনটা বাসে উঠলে ভাড়া দেওয়া লাগবে, হ্যাঁ হ্যাঁ ট্রেনে উঠলে ভাড়া দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ। এখানে বলতেছি তো অনেকের মাথা থেকে অনেক আরো হাই ফাই মেথড বেরোবে আলোচনা করতে করতে। স্যার যেমন ধরেন মানে আমি যার থেকে জিনিস কিনবো তার থেকে আমি এর আগেও কয়েকবার মানে জিনিস বাকিতে কিনছি, ইনস্টলমেন্টে কিনছি। সো আমি যখন ফিউচারে যখন আমি আবার যখন ওর থেকে কোনো একটা গুডস কিনতে যাব, এটা অলরেডি ইমপ্লয়েড আছে, আমি ওর থেকে ইনস্টলমেন্টে কিনবো। সো এটা তো আর এটা ইমপ্লয়েড কন্ট্রাক্ট হতে পারে না, কজ আমি আগেও কিনছি এখনো কিনবো না। এটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে আপনাকে বলতে হবে। আপনি যেটা পারবেন যেটা কি জানেন, ধরেন আপনি কোথাও গিয়ে চাউল কিনতেছেন আপনি, ঠিক আছে? জি স্যার। ওইখানে কিছু ইমপ্লয়েড থাকে যে এই চাউলটা অবশ্যই খাওয়ার উপযোগী হইতে হবে, এটা তো খাওয়ার জন্য আপনি কিনতেছেন। ও আচ্ছা। এটা আপনি মুখ দিয়ে বলা লাগবে না, তার বুঝে নেওয়া উচিত এই চাউলটা উনি কিনতেছে খাওয়ার জন্য, ঠিক আছে? জি স্যার। কিন্তু আপনি ইনস্টলমেন্ট বা আপনি পেমেন্ট দেন, এটা হচ্ছে আপনার আর্থিক সক্ষমতার উপর নির্ভর করবে। এটা সে বুঝার কোনো উপায় নেই আসলে। আপনি হয়তো আগে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিলেন, সেজন্য ইনস্টলমেন্টে কিনছেন, এখন আপনার হাতে অ্যাভেলেবেল টাকা আছে, আপনি ক্যাশে কিনে নেবেন। ও আচ্ছা, ওকে স্যার। আচ্ছা, আজকে তো আসলে এখানে ল্যাপটপে ঢুকতে না পারার কারণে আমি কোশ্চেন গুলো দিতে পারতেছি না। এখন আপনারা কেমন কোশ্চেন গুলো জোগাড় করছেন স্যার? করলে আপনারা একটু যারা যারা যোগাযোগ আছে সবাই নিয়ে নেন। আমি নেক্সট ক্লাসে যখন ল্যাপটপে করবো তখন ওখানে চ্যাট বক্স বা ওখানে শেয়ার করে দিব, ঠিক আছে? স্যার আপনি মেইলে দিয়ে দিতে পারেন স্যার, আমাদের মেইল তো আপনার কাছে আছে, মেইল অ্যাড্রেস তো মেইলে দিলে স্যার আমরা মনে হয় সবাই পেতে পারি স্যার। এখন 100 জনকে দেওয়া তো টাফ স্যার। স্যার কয়েকজনকে মেলে দিয়ে দেন, আমরা নিজেরা শেয়ার করে নিব। হ্যাঁ স্যার। আমাদের তরফ থেকে রাসেল ভাই বা কাউকে দিয়ে দেন স্যার, উনি সবাইকে। ঠিক আছে স্যার, তাহলে আমাকে আপনারা একটু একটা রিকোয়েস্ট পাঠান, প্লিজ প্রোভাইড দ্য অল কোশ্চেন বললে হবে, আমি ওখানে দিয়ে দিব, ঠিক আছে? 2-3 জন রিকোয়েস্ট পাঠান, বেশি পাঠানোর দরকার নাই, 2-3 জন পাঠান। আমি আবার মানে পাজল হয়ে যাব, এত মেইলে রিপ্লাই দিতে পারবো না আমি। স্যার হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো স্যার। বেলমেন্টের ব্যাপারে একটু আগে দেখলাম, বেলমেন্ট, বেলি বা বেলর, এটা একটু বলবেন? এই জিনিস টার্মগুলো বুঝতেছি না। কোথায় আমি কি করে ফেলছি নাকি? জি স্যার, না পড়া না উপরে। হ্যাঁ হ্যাঁ উপরে স্যার, এখানে হায়ার পারচেজের এখানে স্যার উপরে উঠে না। আচ্ছা আসছি তো হায়ার পারচেজ। এই যে হোয়াট ইজ হায়ার পারচেজ? একটা পড়ানো হয় না। জিম্মাদার একটা হচ্ছে জিম্মাদার, আর একটা হচ্ছে জিম্মিদার আর কি। ওটা দুইটা একটু বাংলাটা দেখে নেন তো, বলেন আমাকে। একজন হচ্ছে দেয়, আরেকজন নেয়, যে কোনো কিছুর জিম্মাদার আর কি। বেইলরটা দেখেন প্রথমে, সিনোনিম বা বাংলা দেখেন কোথাও। বেইলর হচ্ছে স্যার যে দেয়। হ্যাঁ, আর বেলি যে নেয় আর কি, যে জিম্মা নেয়। ঠিক আছে। বেইলর মনে হয় দেয় আর বেইলি নেয়। আচ্ছা, আমরা কথা বললে এখানে বুঝে যাবো। কেউ একজন বাংলা দেখে বলেন না একটু, বা সিনোনিম বা গুগলে সার্চ দিলে তো হবে মিনিং অফ বেইলর। স্যার দেয়া আছে হলো এ পারসন দ্যাট ইন্টারেস্ট গুডস টু বেইলি। ঠিক আছে, মানে তার মানে যে দেয় আর কি। জি স্যার, যে দেয় সেটা বেইলর, আর যে নেয় সে বেইলি। সেটা হচ্ছে বেইলি। আমরা একটু আলোচনা করে ফেলি।
A hire purchase agreement is an agreement for hire of goods where the person who hires the goods has an option to purchase the goods at the end. তাহলে একটা এগ্রিমেন্ট যেখানে গুডসটা হায়ার করতেছে এবং যে হায়ার করতেছে তার কাছে একটা অপশন থাকে যে সে তার প্রয়োজন যে সে ধরুন 2 বছরের জন্য নিচ্ছে বা 1 বছরের জন্য নিচ্ছে 1 বছর শেষে তার একটা অপশন থাকবে সে চাইলে এটা কিনে নিতে পারবে। The possession of the goods is delivered to such a hirer. He has to pay by installment. সে ইনস্টলমেন্টও পে করতে পারে। The property in the goods passes to the hirer on the payment of the last. তখন লাস্ট ইনস্টলমেন্ট যখন পে করে ফেলবে তখন ওই প্রপার্টিটার পরে ওনারশিপটা পাস হবে। The hire purchase agreement are treated as bailment. Bailment হিসেবে ট্রিট হয়। The parties have the same rights as a bailor and bailee হিসেবে। The hirer has a right to terminate the agreement at any time before the property passes. Property pass করার আগ পর্যন্ত যে মানে হায়ার নিচ্ছে সে যে কোনো সময় এটা টার্মিনেট করতে পারে এগ্রিমেন্টটা। তারপর লটা দেখেন সেল অফ আবার বুঝাইতেন স্যার কোনটা স্যার? হায়ার পারচেজ। হ্যাঁ এখানে হচ্ছে একজন দিচ্ছে যাকে আমরা বেইলর বলতেছি, আরেকজন হয়তো 1 বছর 2 বছর 3 বছরের জন্য জিনিসটা নিচ্ছে তার প্রয়োজন মেটানোর জন্য। ঠিক আছে, মানে আমরা যে কিস্তিতে ফ্রিজ টিভি কিনি এটা তো হায়ার পারচেজ না। না না কিস্তিতে ফ্রিজ কিনলে সেটা তো আপনি 2 বছর বা 3 বছর পর ফেরত দেওয়ার অপশন কি আপনার থাকবে কিনা? ইনস্টলমেন্ট বেসিস করছে স্যার। এটা কি বন্ধক টাইপের কিছু? বন্ধক রাখতে বাস্তব উদাহরণ হায়ার পারচেজের প্র্যাকটিক্যাল লাইফে স্যার এটা ভাড়ায় চালিত, যেরকম গাড়ি বা বড় গাড়ি বাস, এটা যখন ব্যাংক থেকে যখন লোন নিয়ে নেয় হায়ার পারচেজে, তারপরে ইনস্টলমেন্ট বেসিস ওনারশিপ পোর্শনটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। এক পর্যায়ে ক্লায়েন্ট এসে হয়তো পুরোটা ওনারশিপ তার কিস্তি শেষ হয়ে গেলে ফেরত নিতে পারে, অথবা ওর পার্টটা ব্যাংকে দিয়ে দিতে পারে। ভাই এখানে আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রথমে আমি যখন ওর থেকে নিচ্ছি তখন কিন্তু আমি ওর থেকে কোনো কিছুই কিনতেছি না। সহজ কথা, আমি একটা নির্দিষ্ট টাইম ওইটা ইউজ করব, সেজন্য ওকে আমি প্রতি মাসে হোক বছরে হোক একটা ভাড়া দিব। ভাড়ায় কিনতেছি স্যার। হ্যাঁ ভাড়া দিচ্ছি, ভাড়াই কিনতেছি আসলে, হায়ারে পারচেজ করছি। স্যার এটা কি লিজ টাইপের কিছু? না এটা লিজিং এর অপোজিট। এটা লিজিং এর অপোজিট। লিজিং টাইপস, বাট লিজিং এ তো পারচেজ করার কোনো অপশন থাকে না। না এখানে পারচেজ করার অপশন থাকবে। ফাইনান্সিয়াল লিজের মধ্যে থাকে, অপারেটিং লিজে থাকে না, যে ফাইনান্সিয়াল লিজে থাকে। হ্যাঁ ফাইনান্সিয়াল লিজে থাকে। আমি ফাইনান্সিয়াল লিজে থাকে এটা বলতে গিয়েছিলাম। ফাইনান্সিয়াল লিজে আমি এখন একটু ব্যাকডেটেড মনে হয়, আমি জানি যে লিজটা মনে হয় এখন আবার চেঞ্জ আসছে আইএস এর মধ্যে। এখন মনে হয় ফাইনান্সিয়াল আর অপারেটিং বলে কিছু নাই, সবগুলো মনে হয় কি ফাইনান্সিয়াল মনে হয়। এটা একটু দেখিয়ে নেন এটা লিস্ট। না স্যার চেঞ্জ না স্যার, সিএফএ বইয়ে দেখলাম কয়েকদিন আগে চেঞ্জ আসে নাই স্যার, এখনো সেম টাইপ পড়াচ্ছে। কিন্তু সি এর কথা বলতেছেন? না সিএফএ তে। আচ্ছা আপনি জানেন যে আইএস 17 না ওইটা চেঞ্জ আসার কথা। জি স্যার, সব চেঞ্জ আসছে স্যার। হ্যাঁ ওইটা হয়তো কি হাই অপারেটিং বলে কিছু থাকবে না মনে এরকম মনে হয় না, মানে সবগুলো ফাইনান্সিয়াল লিজ হবে এই টাইপের মনে কিছু একটা। জি স্যার। আমরা যেটা এখানে পড়তেছি সেটা হচ্ছে একদম সহজ কথায় হচ্ছে, আমি ধরেন একটা গাড়ি আমি অনেক আমার যেমন আমার কোম্পানি বলে, আমার কোম্পানিতে সব নিজের ট্রান্সপোর্ট দিয়ে ডেলিভারি সম্ভব হয় না। আমি অনেক ট্রান্সপোর্ট কোম্পানি থেকে আমরা গাড়ি হায়ার করি। তো একটা গাড়ি চলে ধরেন 20 বছর, তো আপনি 10 বছরের জন্য একটা হায়ার করছেন একটা গাড়ি, তো 10 বছর পর ওই গাড়ির মালিক আপনাকে একটা অপশন দেয়, তখন আপনি যদি ওকে ফেরত দিতেও চান বা তখন ও বলে যে আপনি চাইলে এটা কিনে নিতে পারেন, কিন্তু আপনি এটা ফেরত দিতে পারবেন এই কন্ডিশনে কিন্তু তার থেকে হায়ার করতেছেন। এটা সম্পূর্ণ আপনার উপর, আপনি কি কিনবেন কি কিনবেন না। যত দিনের জন্য হায়ার নিছেন ওই পিরিয়ডটা শেষ হওয়ার পরে। বুঝা গেছে স্যার? কন্ট্রাক্ট সেল আর হায়ার পারচেজের মধ্যে মূল বেসিক পার্থক্যটা একটু বলবেন স্যার? এই তো আমরা এই 6টা পয়েন্ট স্যার আলোচনা করি, তখন দেখবেন যে আমাদের মধ্যে একটা হয়তো কনসেপ্ট ক্রিয়েট হয়ে যাবে, এটা মূল বেসিক পার্থক্যটা। ঠিক আছে, আমরা এগুলো একটু আলোচনা করে নিতে। দেখেন, a contract of sale is governed by the sale of goods act দ্বারা হয়, আর they are governed by the hire purchase act দিয়ে হয়। It may be written oral or implied. It is an agreement to hire, an agreement to sell. It has to be in writing.
তবে পজিশন মে অর মে নট ট্রান্সফার ইমিডিয়েটলি, কিন্তু পজিশন পাসেস ইমিডিয়েটলি। আপনারা হ্যালো, শোনা যাচ্ছে কথা? জি স্যার। স্যার এটা উল্টা হয়ে গেল না স্যার? হ্যাঁ, এটা একটু দেখেন, এখানে একটু ফটকা লাগতেছে এখন। স্যার এটা আদা বলখানে ওইখানে ধরো এটা স্যার উল্টা হয়ে গেছে স্যার। একটু মিউট করুন না স্যার। এই পজিশন হলো গুডস এর পজিশন, অ্যাসেটের পজিশন। এই পজিশন মে বা মে নট ট্রান্সফার ইমিডিয়েটলি, এখন হতে পারে পরে হতে পারে, কিন্তু যদি আমি হায়ার পারচেজ করি তাহলে আমাকে অবশ্যই গুডস এর পজিশনটা বা অ্যাসেটের পজিশনটা এখনই আমার আন্ডারে নিতে হবে, নাহলে আমি কিসের ভাড়া দিব, হায়ার করবো কিসের? আচ্ছা, একটু আবার অন করেন, সবার আওয়াজ হচ্ছে তো সেজন্য আমি মিউট করছি। স্যার এইটা ঠিক আছে স্যার, এই কথাটা ঠিক আছে। পজিশন যদি গুডস হয় না, একটু আমাকে বলেন তাহলে ঠিক আছে। হ্যাঁ, লাস্টে যে কথাটা বলছে এটা হচ্ছে একদম রাইট। আমি আপনাকে বলি, এটা আপনারা পজিশন পাসেস হয়ে যাওয়ার ফলে আপনারা চিন্তা করতেছেন হয়তো কিনে ফেলতেছেন আপনারা, বিষয়টা কিন্তু এটা না। না, এটা কিনা হবে লাস্ট ইনস্টলমেন্ট বা লাস্ট ভাড়াটা কমপ্লিট হওয়ার পরে। আমি যেটা আমার মাথায় আছে এটা হচ্ছে সামনে আরো আলোচনা করলে ক্লিয়ার হবে। আমার যেটা মনে হচ্ছে লাস্টে কিন্তু আপনি এটা রিজেক্ট করতে পারেন, আপনার কিনতে হবে এমন কোনো কথা নেই কিন্তু। আচ্ছা, এটা যদি কন্ডিশনে থাকে ঠিক আছে হায়ার পারচেজের। এটা আমরা একটু সামনে যাই। আমরা প্রথমে তো প্রথম দুইটা বুঝলাম, তৃতীয় নাম্বারটা যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে পজিশন মানে ট্রান্সফার এখনো হইতে পারে বা না হইতে পারে, না আমার অনারশিপ ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এখানে তারপর বলতেছে, দেখেন অনারশিপ হচ্ছে আমার মেইন, আমার পজিশন কিন্তু ডাজন্ট ফ্যাক্ট। পজিশন ওইটা আমার ইমিডিয়েটলি দিয়ে ফেলতে হবে। কেন? কারণ আমি যে উদ্দেশ্যে নিচ্ছি ওইটা আমি যদি পজিশন না নিই তাহলে তো ইউজ করতে পারবো না। লাস্ট যে ভাই যেটা বললেন সেটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। এখন দেখেন, এখন এবারে পরের পয়েন্টে আসেন। The ownership of goods is transferred immediately. Ownership transferred immediately হয়ে যায়, কারণ এটা হচ্ছে সেলস অফ গুডস অ্যাক্ট, যা সেলস অফ কন্ট্রাক্ট। আর এখানে দেখেন ইট ট্রান্সফার্ড অনলি when the option to purchase is exercised। বুঝছেন? তার কাছে আপনি 10 বছর ইউজ করার পর যে অপশনটা আপনি ওকে দিবেন কেনার জন্য, এটা সে এক্সারসাইজ করলে তখন শুধু গিয়ে ওনারশিপটা ট্রান্সফার হবে। যদি সে এক্সারসাইজ না করে তার মানে কি আপনাকে ওই জিনিসটা সে ফেরত দিয়ে দিবে, তাইলে কিন্তু ওনারশিপ ট্রান্সফার হবে না। এবং আপনার যে লাস্ট পেমেন্ট আছে ওইটাও তাকে দিয়ে ফেলতে হবে, এরপর আপনি এটার ওনারশিপ পাবেন। তার মানে তো স্যার কিস্তির সাথে মিলে যায়, ইনস্টলমেন্ট সিস্টেম আমরা যখন কোনো জিনিস কিনি এটার সাথে এটার তো পুরোপুরি মিল। কেন এই কথাটা বলতেছেন আমাকে বলেন। আপনি ইনস্টলমেন্টে যদি কোনো কিছু কিনেন, আপনার কাছে কি একটা অপশন থাকে, একটা ফ্রিজ যখন আপনি 12টা ইনস্টলমেন্টে কিনেন, 10ম ইনস্টলমেন্টে গিয়ে কেউ আপনাকে অপশন দিবে ওইটা ক্যান্সেল করার? না। আচ্ছা আচ্ছা। কিন্তু এখানে তো বলতেছে দা অপশন টু পারচেজ ইজ এক্সারসাইজ। যদি আপনি এক্সারসাইজ করেন তখনই শুধু যাই আপনি এটার মালিক হবেন, আফটার লাস্ট পেমেন্ট। হ্যাঁ, এবং পেমেন্টটা বুঝে দিতে হবে। কিন্তু ইনস্টলমেন্টে যে জিনিসগুলো আপনারা কিনবেন কোনোটা কি আপনারা রিজেক্ট করতে পারবেন? হ্যালো, আমি কি এটার সম্পর্কে একটু বলতে পারি? বলেন, অবশ্যই বলেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমি এই হায়ার পারচেজ এবং কন্ট্রাক্ট অফ সেলস এর সম্বন্ধে আমি বলতে চাচ্ছি যে এটা যে কন্ট্রাক্ট তো সবাই আমরা বুঝি যে এখানে একটা পার্টি, দুইটা পার্টি থাকবে, ক্রয় হবে, বিক্রয় হবে, কনসিডারেশন থাকবে। হায়ার পারচেজও কিন্তু ক্রয় হবে, বিক্রয় হবে এবং কনসিডারেশন থাকবে। দুইয়ের মধ্যে পার্থক্য হলো কি? পার্থক্য হলো বেসিক পার্থক্যটা যেটা, আপনি যদি একটা পণ্য ক্রয় করেন তাহলে কিন্তু সেটা আর আপনি ফেরত দিতে পারবেন না। যদি ফেরত দিতে চান ফেরত দিতে পারেন। আপনি যদি মনে করেন কন্ট্রাক্টটা আপনি শেষ করবেন, কোনো একদিন আপনার কন্ট্রাক্ট তো শেষ হবে, এই কন্ট্রাক্টটা আপনি যদি এমন অপশন থাকে যে এই আপনি যে পণ্যটা ক্রয় করেছেন সেটা আপনি ফেরত দিতে পারবেন, মনে করেন কোনো কারণে আপনি ফেরত দিতে পারবেন, তাহলে হবে এটা হায়ার পারচেজ। আর যদি আপনি ফেরত দিতে না পারেন সেটা জাস্ট পারচেজ। এই হলো এই হায়ার পারচেজ এবং এই পারচেজের মধ্যে মূল। আমি আরো সহজভাবে বুঝতে চাচ্ছি, আমি একটু বলি। বলেন।
মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে এই দুইটার যেটা পার্থক্য, কন্ট্রাক্ট অফ সেলের যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ওনারশিপটা আমাকে একদম ইমিডিয়েটলি ট্রান্সফার করতে হবে। জিনিসটা আমি ওই মুহূর্তে নিতেও পারি, নাও নিতে পারি, পরেও মানে পরে ধীরে সুস্থেও নিতে পারি। কিন্তু হায়ার পারচেসে আমাকে ওনারশিপের ব্যাপারটা অনেক পরে আসে, মানে ওনারশিপ ট্রান্সফারের ব্যাপারটা একদম শেষে আসে, কিন্তু আমাকে জিনিসটা সঙ্গে সঙ্গেই নিতে হবে, ইমিডিয়েটলি আমি ওটা মানে ইউজ করতে শুরু করব। মানে একদম বিপরীত যে দুইটা আর কি। কিন্তু আপনারা কয়েকজন স্টুডেন্ট যে বলতেছেন আমরা যেগুলো ইনস্টলমেন্টে কিনি এটা হচ্ছে হায়ার পারচেস, এটা তো আমার একমত হইতে পারতেছি না আমি আপনাদের সাথে। স্যার ওইটা আপনার সাথে একমত স্যার, ইনস্টলমেন্ট ভিত্তিতে আর হায়ার পারচেজ এক না। আমি ইনস্টলমেন্টে কোনো কিছু কিনলে আমি কখনো এটাকে আমি যদি তৃতীয় কিস্তি দিতে ফেল হয় তাহলে এরকম কন্ট্রাক্ট নাই যে স্যার ওই জিনিসটা আমাকে রিটার্ন নিয়ে নিবে। আমি যে কোনো একটা মোবাইল হচ্ছে 24 মাসে পেমেন্ট দিব বলে কিনতেছে, এটা তো আমি ক্যান্সেল করতে পারবো না। এটা স্যার হায়ার পারচেজে আমি আগে জিনিসটা ইউজ করে নিব, ইউজ করার পরে যদি আমার মনে হয় এটা আমি পার্মানেন্টলি কিনে নিব তখন আমি সেটা না হলে ফেরত দিয়ে দিব। এটাই আমি তো এটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। প্র্যাকটিক্যাল লাইফে কি এরকম আছে স্যার কিছু? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন স্যার। স্যার বিয়ে করার সময় অনেকে যে আপনার ভাড়া করে নিয়ে আসে। স্যার আমরা কন্টিনিউ করি, নেক্সটে যাই। না এটা তো ক্লিয়ার হচ্ছে না, বলেন। হ্যাঁ স্যার, বিয়ে করার সময় অনেকে ওই যে পাগড়ি তারপরে অনেকে শেরওয়ানি ভাড়া করে নিয়ে আসে স্যার, তারপরে ওইটা ফেরত দেয়। এটা একটু আবার অন্য টাইপের হয়ে যাচ্ছে, কারণ কোন শেরওয়ানি কেউ তো কিনার ইচ্ছা পোষণ করবে না, কারণ তার ইমিডিয়েটলি তো এটা লাগার সম্ভাবনা নাই। হ্যাঁ স্যার, আপনার উদাহরণটাই সবচেয়ে ভালো অ্যাপ্রোপ্রিয়েট হয় স্যার, যে আমরা কোন একটা গাড়ি 10 বছরের জন্য ভাড়া নিলাম, এটা ট্রান্সপোর্ট কোম্পানির ট্রান্সপোর্টেশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল। ওইটাই বেস্ট এক্সাম্পল। আর এখানে নিটল মোটরস লিমিটেড এই ধরনের বিজনেস করে থাকে স্যার। মানে যখন তারা নরমালি ক্যাশে সেল করে তখন হচ্ছে এটা কন্ট্রাক্ট অফ সেলস, আর যখন তারা ক্রেডিটে সেল করে তখন হচ্ছে হায়ার পারচেজ অফ এগ্রিমেন্ট। দেন যখন ওনারশিপটা ট্রান্সফার হয় তখন পার্টি ফুল পেমেন্টটা কোম্পানিকে দিয়ে দেয়। না কেন, আমি কি চাইলে আমার নিটল টাটার ওই গাড়ি কি ফেরত দিতে পারবো নাকি? আমি জি স্যার, তাহলে ঠিক আছে। আপনি যদি ফুল টাকা পেমেন্ট না করেন তখন পার্টির কাছ থেকে ভেহিকলটা ফেরত নিয়ে আসে এবং অন্য জায়গায় এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হচ্ছে আসলে ট্রান্সপোর্টেশনটা। স্যার ক্লাস টাইম আমরা আগাই স্যার, হয়তো আইসিবি থেকে নক দিবে, ক্লাস টাইম অলরেডি ওভার। আমাদের অ্যাকচুয়ালি বলি ট্রান্সফার টু থার্ড পার্টিস, এটা তো দেখেন দ্য বায়ার ক্যান ট্রান্সফার এ গুড টাইটেল টু থার্ড পার্টিস, কারণ হচ্ছে সে ওনারশিপ পাই গেছে, সে ট্রান্সফার দিতে পারবে। হায়ার পারবে না কেন? সে ওনারশিপটা এখনো পায় নাই, এটা হচ্ছে সহজ কথা। রাইট টু রিপোসেস হচ্ছে the seller can sue for prices but he cannot repossess the goods আর repossess করতে পারবে না, কারণ ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে। আর এখানে হায়ার has a right to repossess the goods। কিছুক্ষণ আগে যে ভাই বললো নিটল টাটার কথা, পেমেন্ট ফুলফিল না হইলে হায়ার যদি ডিফল্ট হয় পেমেন্টে, সেই ক্ষেত্রে গুডসটা নিয়ে ফেলতে পারবো। তারপর রাইট টু টার্মিনেট, নো অপশন টু দ্য বায়ার টু রিটার্ন দ্য গুডস বট, কিন্তু এই ক্ষেত্রে ক্যান টার্মিনেট দ্য এগ্রিমেন্ট বিফোর দ্য ওনারশিপ ইজ ট্রান্সফার্ড, আর আগেই যে কোনো সময় টার্মিনেট করতে পারে। তবে ইন কেস অফ সেল অফ ট্যাক্সেবল গুডস, সেলস ট্যাক্স ইজ লেভিড করা হয়। ইন কেস ইফ ট্যাক্সেবল গুডস আর হায়ার, সেলস ট্যাক্স ইজ নট লেভিড। হয়তো এই ক্ষেত্রে যেহেতু ওনারশিপটা ট্রান্সফার হয় না, সেক্ষেত্রে সেলস ট্যাক্সটা ইম্পোজ করা হয় না আর কি। তো মোটামুটি আজকে এতটুকুর মধ্যে রাখি, আর আমরা নেক্সট আরো কোশ্চেন আলোচনা করব। এখানে যে কয়টা শীট আছে, মানে আমি 3টা ক্লাসের মধ্যে শেষ করার আমার প্ল্যান আছে, যে কারণ আমি ক্লাস 1, 2, 3 দিছি। এখানে হয়তো ওয়ার্ড ফাইলের মধ্যে ফার্স্টে দিয়ে কিছু জায়গায় গ্যাপ আছে, এগুলো তো আপনারা নিজেদের মতো করে ঠিক করে নিতে পারবেন, ঠিক আছে? আর আমার এই আনসার গুলো হচ্ছে মোটামুটি একটা গাইডলাইন দেওয়া, এটা মানে এই না যে এত বড় করে লিখতে হবে বা এর চেয়েও ছোট করে লেখা যাবে না, এমন কোনো বিষয় না। এখানে হচ্ছে আপনারা আসলে একজন এক এক রকম করে লিখবেন, এটা আমি জানি, এবং একজনের লিখার স্ট্যান্ডার্ড এক এক রকম। এটা হচ্ছে আবার টাইমের উপরে নির্ভর করবে আসলে কোন কোশ্চেনটা আপনারা কতটুকু লিখবেন, অ্যাকচুয়ালি হলে গিয়ে আপনারা কতটুকু সময় পাচ্ছেন। বুঝা গেছে? আমরা হ্যালো স্যার,
এখানে কি ওই যে লয়ের যে ধারা, এই ধারা উল্লেখ করার কোনো প্রয়োজন আছে? না, আমি তো ভাই ফার্স্ট ক্লাসে বলছি আমি সিআইসিএম এর মধ্যে গত ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, আমি কোথাও শিডিউল ধারা রুল এগুলো বলি নাই, লিখি নাই। জি, আমি প্রথম ক্লাস করি নাই তো। সমস্যা নাই, ওকে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমরা তো ইলেকট্রিসিটি ফলো করবো, মানে সিমাটেক্স ছাড়া অন্য কোনো বই বা কোনো কিছু ফলো করবো কি? আমার যেটা আইডিয়া এবং আমার যেটা মানে আইডিয়া আসছে আমি সেটা আপনাদেরকে বলছি। আমার মেইন উদ্দেশ্য থাকবে থিওরির ক্ষেত্রে শুধু আমার সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টে 5 থেকে 6 বছরের কোশ্চেন গুলো সলভ করা। হয়তো আমার শিটের মাধ্যমে যদি আপনি 60-70টা কোশ্চেন পাই থাকেন, আর 20-25টা কোশ্চেন যদি আমার শিটে না পান, তাহলে আপনি সেন মিত্র বই থেকে নিয়ে ফেলবেন। এটা হচ্ছে আমি জাস্ট ফর কমার্শিয়াল জন্য কথাটা বলতেছি। আর পরের গুলো যখন আমরা পড়বো তখন ওগুলোর ব্যাপারে পরে কথা বলবো। সেন মিত্র, ওকে। আপনাদের নেক্সট ক্লাসটা কি? নেক্সট ক্লাসটা কি আপনাদের? আর ক্লাস নেই তো স্যার। হ্যাঁ, আজকের ক্লাস নেই। আজকে আর ক্লাস নেই। এটা লাস্ট ক্লাস এটা? জি জি স্যার। আচ্ছা, তাহলে আজকে একটু রাখতে স্যার, আপনারা একটু কথা বলে নিয়েন। সামনেও যদি এই ধরনের সমস্যা করে তাহলে তো সমস্যা, কারণ ল্যাপটপে হলে আর একটু সুন্দর করে বলা যায় জিনিসগুলো, সবাইকে আমিও দেখতে পারি, অন্তত সাউন্ড গুলো শোনা যায়। মোবাইলে তো ইট ইজ টু টাফ অ্যাকচুয়ালি টু কনভে দ্য হোল ক্লাস। স্যার নেক্সট আশা করি ইনশাআল্লাহ আরো ভালো হবে। ওখানে আমি সাদ্দাম যেটা বললো পার্টিসিপেন্ট নাকি অ্যাক্সেস হয়েছে, ওইটার কারণে কি সাপোর্ট দিচ্ছে না জুম। বুঝছেন? আর তাহলে 2-4-5 জন আমার রিকোয়েস্ট পাঠান, আমি এর কোশ্চেন গুলো দিয়ে দিব। ঠিক আছে স্যার, আমি মেল করে দিব স্যার। আর যারা পাবেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন। আর আজকে আমি যে টপিকস গুলো আলোচনা করছি ওখানে আর কোনো কিছু বলার কারো আছে? না, ঠিক আছে স্যার, তো বোঝা গেছে তো মোটামুটি? জি জি ইনশাআল্লাহ। জি স্যার, আমি এভাবেই পড়াবো পুরা সবগুলা ক্লাস, এতে আশা করি সবার মানে ক্লিয়ার হবে সবগুলো কনসেপ্ট। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, শেষ করি তাহলে। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। নমস্কার।